আমি আমার ভিডিওর শুরুতেই একটা আহ্বান জানাই যে কোনো মৃত ব্যক্তিকে নিয়ে বিতর্ক তোলা আসলে উচিত না। বেগম খালেদা জিয়া তিনি আজকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তো বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর নব্য জামাতের কিছুটা প্রচারণাকারী হিসেবে এক সময়ের অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন সাম্প্রতিক সময়ে যে একটা বক্তব্য দিয়েছেন ওনার মৃত্যুর পর, আমার মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে একটা উস্কানি দেওয়া অথবা সমাজে একটা বিভেদ ছড়ানো ছাড়া আর কিছুই না। শুধুমাত্র বনিয়ামিন না, অনেকেই, আমি একটু আগে যে ভিডিওটা করেছি সেখানে আপনারা এই প্রশ্নটা তুলেছেন যে খালেদা জিয়া আসলে আগেই মারা গিয়েছিল, ওনাকে বৈজ্ঞানিকভাবে লাইফ সাপোর্টে রেখে ওনার বডিটাকে সতেজ রাখা হয়েছিল। তিনি মারা এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃক আপনার ইউকেতে নেওয়ার কথা ছিল এবং ইউকে তার ভিসা দিতে রাজি হয়নি। এখন এই যে ইউকে ভিসা দিতে রাজি হয়নি অথবা মে মাসের 18 তারিখে তিনি মারা গেছেন, তার বডিটাকে বৈজ্ঞানিকভাবে বা মেডিকেল সায়েন্সের মাধ্যমে তার শরীরটাকে সতেজ রাখা হয়েছিল। একটা মোক্ষম সময় দেখে তার মৃত্যু ঘোষণা করা হবে, আর সেটাতে কি হবে, সেটাতে বিএনপি একটা সিম্পেথি পাবে, নির্বাচনে ভোট পাবে। এই যে বক্তব্যগুলো যারা দিচ্ছেন তারা কি এটার সপক্ষে? এভার কেয়ার হাসপাতালের কাছ থেকে কোনো সার্টিফিকেট পেয়েছেন? তারা কি ইউকে এম্বাসি যে বেগম খালেদা জিয়াকে ওই দিন ভিসা দিতে রাজি হয়নি সেটার সপক্ষে অথবা ভিসা রিজেকশনের কোনো রকম কাগজপত্র দেখাতে পেরেছেন? নাকি সোশ্যাল মিডিয়াতে একটু কি বলা হয় যে ভাইব আছে অথবা ফ্যান ফলোয়ার আছে, মন যা চায় তাই বলে দিচ্ছেন? দেখেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু মে মাসের 18 তারিখ হোক অথবা আজকে সকালে হোক, আনুষ্ঠানিকভাবে আমরা যেহেতু আজকে জানতে পেরেছি, ওনার পরিবার কর্তৃক আমরা নিশ্চিত হতে পেরেছি যে আজকে যখন ওনার মৃত্যু ঘোষণা করা হয় সেখানে জনাব তারেক রহমান সহ ওনার যে পরিবার তারা উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পরে বিএনপি নেতাকর্মীরা আসছেন, এমনকি রাতেই ওনার 3টা-4টার পর থেকে শারীরিক অবস্থা ধারাবাহিকভাবে খারাপ হতেছিল। সো এই নিউজগুলো যখন আসতেছে আমরা এটাকেই বিশ্বাস করা উচিত। এখন বেগম খালেদা জিয়া মে মাসের 18 তারিখ মারা গিয়ে থাকলে কি আর আজকেই কি, তো 18 তারিখে মারা গেছেন এটা সপক্ষে যুক্তি তৈরি করা যাচ্ছে কিন্তু প্রমাণিত না। আর এই মুহূর্তে মরহুম বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এই ধরনের মানে উস্কানিমূলক পোস্ট দেওয়া অথবা একটা বিভাজন তৈরি করে বনিয়ামিনরা আসলে কি বুঝাইতে চান আমি জানি না। সেখানে সে কি লিখছে দেখেন, কোন রকম দোয়া টোয়া তো বেগম খালেদা জিয়ার জন্য করেনি নাই অথবা কোনো শোকও প্রকাশ করেন নাই। উস্কানি মার্কে একটা পোস্ট দিয়ে দিচ্ছে, লেখলো কি, সাজানো নাটকের গেরা কলে বিএনপি, শোকের বদলে ছেলের প্রতি ধিক্কার। কে দিছে বাবা? তুমি বনিয়ামিনের নিশ্চয় দিছো। বনিয়ামিন আমার নিয়ে একসময় একটা কন্টেন্ট বানাইছিল, ভিডিও শেষে বলছি ছেলে আসার আগেই মা মারা গিয়েছিলেন, তো তোর কাছে বাবা কোনো যুক্তি প্রমাণ আছে, মানে কোন রকম অ্যাক্টিভিটিস আছে? একটা কথা বইলা দেওয়া সোজা যে একটা শ্রেণীর মানুষ আমাকে বিশ্বাস করে, তো আমি সেই বিশ্বাস নিয়ে খেলা করলাম। এরপরে বলছেন যে এয়ার অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেদিনই খালেদা জিয়া মারা যান, তো তুমি কি প্রমাণ পাইছো? কোনো ডাক্তার তোমাকে রিপোর্ট দিচ্ছে বা এরকম এভিডেন্সমূলক কোনো অবস্থান জিনিস তোমার কাছে আছে? এরপরে লিখছেন ইউকে সেদিন মৃত ব্যক্তিকে ভিসা দিতে রিফিউজ করেছিলেন। এছাড়া বেগম খালেদা জিয়াকে নিয়ে এখানে কোনো রকম মন্তব্য, কোনো রকম স্টেটাস বনিয়ামিনের নেই। এখন বনিয়ামিনরা এগুলা করে কি পায়? মজা পায়। যেহেতু বর্তমান সময়ে এক সময়ে এন্টি ইসলামিক অবস্থানে থাকা বনিয়ামিন, আলহামদুলিল্লাহ আল্লাহ তারা হেদায়েত করছে, ওই সময় বনিয়ামিনকে নিয়ে খুব কম মানুষই কথা বলতো। আমরা কথা বলছি 2018-19-এর কথা বলছি। এরপরে বনিয়ামিন করলো কি, আওয়ামী লীগ সরকারের সময় আমার নিয়ে একটা ভিডিও বানালো যে আমি সাউথ কোরিয়াতে হুন্ডি ব্যবসা করি, তারপর হচ্ছে ইসলামিক বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমার সম্পর্ক, লস্করি তৈয়বা পাকিস্তানের সাথে নাকি আমার সম্পর্ক, এমনকি আমার সম্পর্কে একটা ইমিগ্রেশনের ইমেল আইডি দিয়া, ফোন নাম্বার দিয়ে সে একটা ভিডিও করছিল আমার সম্পর্কে তথ্য দিতে। বেটা সারা জীবন তুলে কসলাইলে এক ফোঁটা রস বের করতে পারবো আমার বিরুদ্ধে এই ধরনের? তখন আওয়ামী লীগ সরকারের সময় একটু যে এরকম সংগঠনের সাথে নাম নিলে, পাকিস্তানের সাথে জোড়া দিলে রাষ্ট্রীয়ভাবে একটু ডিস্টারবেন্স করা যেত, ওই জায়গাটারই বনিয়ামিন সুন্দর সহজ স্বাভাবিক মিথ্যার মাধ্যমে সে প্রমাণ করতে চাইছে। একটা লোমও ফালাইতে পারছে আমার, নাই তো ভাই, ফালাবে কি? এই যে আমাকে নিয়ে যে তথ্যটা সে দিছে, সে যেভাবে বলছে অনেক মানুষ বিশ্বাস করছেন, কিন্তু যারা সাউথ কোরিয়াতে আছেন তারা তো জানেন, বা সাউথ কোরিয়াতে যে বাংলাদেশ ইমিগ্রেশন আছে সেখানে আমার বিরুদ্ধে কোনো তথ্য আছে, কিন্তু বনিয়ামিনের এই কথায় অনেক মানুষ ওদিন বিশ্বাস করছিলেন। সো তার যে মিথ্যুক ধোকাবাজ ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার খুব কম আছে, কারণ তার নিজস্ব এই ধোকাবাজের শিকার আমি নাইম হয়েছি। সো সেখানে ওই যে মিষ্টি মিষ্টি ভাষায় একটু টেনে টেনে কথা বলা, একটু ব্যাকগ্রাউন্ড দেওয়া, আপনারা এগুলোতে বিশ্বাস করেন। জামাত ইসলামকে বলি, এই ধরনের বনিয়ামিনদের যেদিন থেকে আপনারা প্রমোশন শুরু করছেন, আপনাদের প্রতি মানুষের কিন্তু একাংশের দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এদেরকে মানুষ চিনে ভাই। আপনি বনিয়ামিনের আগের কন্টেন্টগুলো দেখেন, এখন কাফায়া লাগায়, টুপি লাগায়, ইসলামিক কথাবার্তা বলে। আলহামদুলিল্লাহ, যদি অন্তর থেকে সে পরিবর্তন হয়ে থাকে এটা ভালো, কিন্তু এরা হচ্ছে বিভিন্ন সময় ভাব ধরে। বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এই মুহূর্তে এই ধরনের উস্কানিমূলক কন্টেন্টে আসলে কি ফায়দা পাবে বনিয়ামিন? তার কথায় আপনি বিশ্বাস করলেই কি আর না করলেই কি? সো এই বিষয়গুলোতে একটু সচেতন থাকতে হবে। বেগম খালেদা জিয়া মারা গেছেন, আজকে আমরা আনুষ্ঠানিকভাবে জানছি। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির 200 ভোট বাড়বে, এটা বিশ্বাস করা নিতান্তই বোকামি। এই ঘটনা যদি নির্বাচনের 2 দিন আগে হইতো তাও একটা সিম্পেথি হয়তো আসতো। এখন ওনার মৃত্যু খবর প্রকাশে বিএনপির জন্য কি সিম্পেথির ইস্যু আসবে? বেগম খালেদা জিয়া ব্যক্তি খালেদা জিয়ার অনেকেই ভালোবাসে, বিএনপি করে না।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেকেই শ্রদ্ধা করে, বিএনপি করে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেকেই ভালোবাসে, আওয়ামী লীগ করে না। শেখ হাসিনার অনেকেই ভালোবাসে, আওয়ামী লীগ করে না। এটা পয়েন্ট অফ ভিউ যে আপনি কিভাবে দেখছেন, কিন্তু ওনাদেরকে নিয়ে গুতাইয়া বিতর্ক করে একটা মৃত ব্যক্তিকেও এরা কিন্তু ছাড় দেয় না। সো এদের ইন্টেনশন সম্পর্কে আপনার বোঝা উচিত। বাংলাদেশ নামক রাষ্ট্রে গুতাগুতি লাগানো ছাড়া বিদেশি নাগরিকত্ব নিয়ে এদের সাথে ইনভেস্টমেন্ট নাই। এদেশে ধান্দা করতে আসে, ব্যবসা করতে আসে, আর কন্টেন্ট বানাইয়া পয়সা টয়সা কামানোর উদ্দেশ্য। সো এগুলো কইরা একজন মৃত ব্যক্তিকে নিয়ে এই ধরনের লাড়াচাড়া এগুলো যারা করে, অন্তত তারা মানুষ হিসাবে কোনো সুসন্তান বা কোনো ভালো মায়ের, আমি জানি না যে তাদেরকে কিভাবে বড়সড় করছে। মাগুলা হয়তো ভালোই, মাদের নিয়ে কথা বলা উচিত না, কিন্তু কুসন্তান হয়েছে। সবসময় বাংলাদেশে একটা মানে লাগালাগি মেন্টালিটি এরা বিদেশ বৈশা বৈশা করে। এখানে এসে স্যার আমরা যারা গান্ডু মূর্খ জিয়াফতকুর বাঙালি আছি, আমরা ভাই এদের কথায় লাফালাফি করি। আমার কমেন্টে অনেকে লিখতেছেন বিএনপি নাটক করছে, তো করলে করছে ভাই, এটাতে কি হয়েছে? মা তো তারেক রহমানের, আপনার কি? আপনি বুঝছেন এখন বেগম খালেদা জিয়ার আজকের দিনে মৃত্যু সংবাদটা প্রকাশে বিএনপি কি অ্যাডভান্টেজ পাইছে? বৈজ্ঞানিকভাবে মেডিকেল শাস্ত্রে মানুষের মৃত্যুর পর তার দেহকে সংরক্ষিত করা যায়, টেকনিক্যালি করা যায়। এখন যদি এটা করে থাকে, এটা সাজা যারা করছে সন্তান হিসেবে জনাব তারেক রহমান পাবে। যদি তিনি এমন কোনো কর্মকাণ্ড যায় না, তার মায়ের এই দেহটাকে এইভাবে সংরক্ষণ করেন, আল্লাহর কাছে উনি বিচারের, উনি দোষী হবেন, ওনার বিচার হবে, যারা করছে তাদের বিচার হবে। আমাদের তো কোনো এখানে সে নাই, তাই না? তো মরহুম খালেদা জিয়াকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করা আপনি যেই দলই করেন এটা উচিত না। এটা বিতর্ক তৈরি করার বিষয় না। সবচেয়ে বড় কথা, আল্লাহ তাকে তার সকল জাগতিক গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুক, আর উস্কানিমূলক কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে দূরে থাকুক। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশবাসী, আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ এবং এই দেশের মাটির সাথে সবসময় আঁকড়ে ছিলেন। সারা বাংলাদেশের সকল দল মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে ছিলেন একজন অন্যতম সম্মানের আসনে অধিষ্ঠ ব্যক্তি। জাতির এই ক্লান্তি লগ্নে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। বাংলাদেশের মানুষ আজ অবশ্যই বাংলাদেশের একজন অভিভাবককে হারালো, কোনো সন্দেহ নেই। বেগম খালেদা জিয়া বাংলাদেশে জীবিত থাকা, তিনি যদি কোনো কাজ কর্ম বক্তব্য নাও দেন, তারপরেও বাংলাদেশের মানুষ মনে করেন তিনি আমাদের সকলের শ্রদ্ধাস্পদ ব্যক্তি। তিনি চাইলেই আমাদের সকলের মাঝে সুন্দরভাবে আমাদের এই দেশটাকে পরিচালনার জন্য বেঁচে থাকতে পারেন। কিন্তু আজ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, দীর্ঘদিন পর্যন্ত তিনি চিকিৎসারত অবস্থায় থেকে আজকে তাকে আল্লাহর দরবারে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে। সকাল 6টায় তিনি ইন্তেকাল করেছেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, দেশের মানুষের মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য তার আজীবন প্রচেষ্টা অব্যাহত ছিল। বিশেষ করে গত 16 বছরের বিভিন্ন সময়ে তার উপরে মানসিকভাবে, শারীরিকভাবে বিভিন্ন রাজনৈতিক কারণে তাকে বিগত দিনের সরকার হেনস্থা করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। বেগম খালেদা জিয়া তার অসুস্থ থাকা অবস্থায় বয়োবৃদ্ধ বয়সে তার সন্তানকে হারিয়েছিলেন, কোকোকে। তারপর থেকে তিনি আরও বেশি অসুস্থ অবস্থায় তার দিনাতিপাত করতেছিলেন। চিকিৎসা ব্যবস্থায় তিনি অবহেলিত ছিলেন একটি সময়, যদিও এই বর্তমান সরকার 5ই আগস্টের পরে তার চিকিৎসার সকল বিষয়ে সহযোগিতা করেছেন। বিদেশে চিকিৎসার জন্য যাবতীয় আয়োজনে তাকে সাহায্য করেছেন, তার পাশে দাঁড়িয়েছেন, তার সকল কাজে সহযোগিতা করেছেন। সেজন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু তিনি যা হওয়ার তা আগেই হয়ে গিয়েছেন। তার অসুস্থতা ছিল পূর্বের সময়ের সরকারের সময়, তিনি কিন্তু একটি চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত যেতে পারেননি। আমরা সেজন্য বিভিন্ন সময়ে টকশোতে আলোচনায় তীব্র নিন্দা জানিয়েছিলাম। সত্যি আজ দেশনেত্রী নাই, বেগম খালেদা জিয়া নাই, এটা ভাবতে গা শিউরে উঠছে। আমার বিশ্বাস বাংলাদেশের যে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের প্রত্যেকটি নেতাকর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে শোকাহত, কোনো সন্দেহ নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আপসহীন নেত্রী হয়েছিলেন এ কারণেই, তিনি কখনোই বাংলাদেশের মানুষের স্বার্থকে বাদ দিয়ে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠাকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই কোনো সময় আপোষ করেছিলেন না। সে কারণেই তাকে বলা হয় আপসহীন নেত্রী। আমি আজকের মহান রবের দরবারে দেশবাসী সবাইকে অনুরোধ করব, আজ তিনি চলে গিয়েছেন, কাল আপনাকে কিংবা আমাদেরকে চলে যেতে হবে। রাজনৈতিক আদর্শটা যাতে অন্তত জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে স্মরণ করবে, আপনাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও যাতে সেভাবে স্মরণ করে, সেরকম স্মরণীয় বরণীয় হয়ে থাকার মতো কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে। আজ আমাদের একটাই প্রত্যাশা, মহান রব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক এবং তিনি জান্নাতের পাখি হয়ে, জান্নাতের মেহমান হয়ে তার সেই জায়গায় সুখ, শান্তি
এবং আরামে তিনি থাকুক, সেটা আমরা প্রত্যাশা করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন শুধু আপসীন নেত্রী তাই নয়, সত্য বলার একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। আপনারা জানেন, যখন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে হয়রানি করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করার চক্রান্ত হয়েছিল, তখন তিনিই একমাত্র বলেছিলেন এই বিচার ব্যবস্থা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বিচার ব্যবস্থা, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তারা কেউ বাংলাদেশের অপরাধে অপরাধী নয়, তারা কেউ রাজাকার কিংবা অন্য কোনো যে সকল তকমা লাগানো হয় সেগুলো নয়। এরকম সাহসী কণ্ঠ দিয়ে অনেকেই তখনও কথা বলেননি, এখনো হয়তো অনেকে বলবে না। আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের সমগ্র মানুষকে, আসুন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রয়োজনে সত্যের যেভাবে বলিষ্ঠ কণ্ঠ ছিল, সেই কণ্ঠ আমরা যাতে হয়ে উঠতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। বেগম খালেদা জিয়ার পরিবার, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, তার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ তার সাথে রাজনীতি করা বিভিন্ন সময়ের 4 দলীয় জোট, 18 দলীয় জোট সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি জানাই সমবেদনা। বাংলাদেশের রাজনীতিতে আসুন বেগম খালেদা জিয়ার চরিত্রকে আমরা ফুটিয়ে তুলি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ছুটে এসেছিলেন তার ছেলে তারেক রহমান, এবং তিনি 17 বছর পর দেশে ফিরেছিলেন, এবং মূলত তার দেশে ফেরার পরে মূলত 25 ডিসেম্বর যখন দেশে ফিরেছেন, এরপরে মূলত হাসপাতাল কেন্দ্রিক তিনি কিন্তু যাতায়াত ছিল, এবং গতকালকে তার বেগম খালেদা জিয়ার পরিস্থিতি অবনতি হওয়ায় হাসপাতালে তিনি রাতে ছুটে এসেছিলেন। তার পরিবারের অন্য সদস্যরা এই মুহূর্তে এখন সকাল 10টা বাজে, 10টায় তিনি বরাবর হাসপাতাল থেকে বের হয়েছেন, এবং বের হয়ে তিনি এই মুহূর্তে তিনি যাচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য যে মিটিং বসেছে গুলশানের যে চেয়ারপারসন কার্যালয়, সেখানে যাচ্ছেন। সেখানে দলীয় অন্যান্য যে দিক নির্দেশনাগুলো সেখানে সিদ্ধান্ত আসার কথা রয়েছে। কিছুক্ষণ আগেই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি 1 সপ্তাহের দলীয় শোক ঘোষণা করেছিলেন। এই শোক ঘোষণার পরে তিনি কিন্তু দলের প্রতিটি জেলা পর্যায়ে কার্যালয়গুলোতে শোক বই খোলার আহ্বান জানানো হয়েছে। সেখানে দলীয় নেতাকর্মী তারা শোক বইতে তারা শোকের বিষয়টি তুলে আনবেন, এবং যে দলীয় যে শোক ঘোষণা করা হয়েছে সেই ঘোষণার পর কিন্তু ইতিমধ্যে জানেন যে আপনারা তার মৃত্যুর পর সারা দেশে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। তার দলীয় নেতাকর্মী আমরা দেখেছি সকাল থেকে এখানে কিন্তু অনেকটা কান্নায় ভেঙে পড়েছেন। দলীয় শীর্ষ নেতারাও কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। তারা কিন্তু একেবারে আবেগ আপ্লুত, এবং তারা আসলে এই দলের কেন্দ্রীয় যে শীর্ষ নেতারা রয়েছেন যে তারা কিন্তু হাসপাতাল কিন্তু গতকাল থেকেই কিন্তু ছুটে এসেছেন। সকালের মৃত্যু সংবাদের পর কিন্তু তারা আবারও কিন্তু এখানে ছুটে এসেছিলেন। এই মুহূর্তে দেখছেন যে তারেক রহমানের গাড়ি ভর্তি এই মুহূর্তে গুলশানের চেয়ারপারসন কেন্দ্রীয় কার্যালয়ে, চেয়ারপারসনের যে কার্যালয়টি রয়েছে গুলশানে, সেখানে কিন্তু ছুটে যাচ্ছেন, এবং সেখানে কিন্তু স্থায়ী কমিটির যে বৈঠক শুরু হয়েছে, এবং সেই বৈঠকের পর বেগম খালেদা জিয়ার কখন জানাজা হতে পারে, কখন তার আনুষ্ঠানিক যে শ্রদ্ধা জানানো এবং তাকে কখন কোথায় জানাজা হবে সেটিও কিন্তু সেখানে আলোচনা হবে, এবং সেটি কিন্তু স্থায়ী কমিটির সদস্যদের যে বৈঠক, সেই বৈঠক সেই সিদ্ধান্ত জানিয়ে হবে। আপনারা জানেন আজ সকাল 6টায় তিনি ইন্তিকাল করেছেন, এবং দীর্ঘদিন তিনি এভারকেয়ার হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন ছিলেন। 23শে নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছিল, এবং তারপর থেকে তিনি কিন্তু আসলে এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন, এবং তার মৃত্যুর আগে অর্থাৎ আজ যখন মৃত্যু হলো তার আগে কিন্তু তার ছেলে অর্থাৎ 25শে ডিসেম্বর তার ছেলে তারেক রহমান দেশে এসেছিলেন। আমরা লক্ষ্য করছি তার গাড়ি ভর্তির মধ্যে এভারকেয়ার হাসপাতালের অঞ্চল যে সেটি সেই স্থাপন করেছেন, আমরা লক্ষ্য করছি। তো এই ছিল এভারকেয়ার হাসপাতালের আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপসী নেত্রী, ওনার নামের সংজ্ঞার শেষ নেই, একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশকে লিড করেছেন মরহুমা বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাত 3টা-4টার দিকে যখন নিউজগুলো আমি দেখছিলাম, তখনই আমার কাছে মনে হয়েছে যে জনাব তারেক রহমান এবং ওনার পরিবারের উপস্থিতি, এমনকি এভারকেয়ারে বিএনপির খুব ঊর্ধ্বতন পর্যায়ের যারা মানুষ আছেন তাদের আসা যাওয়া, এর পরবর্তী সময় ডাক্তার জাহিদের দেওয়া যে বক্তব্য, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আজকে রাতটা তিনি আসলে পার করতে পারবেন কিনা। তো সকাল 6টার দিকে আমরা অনানুষ্ঠানিকভাবে আমাদের কাছে তথ্য এসেছিল যে তিনি মারা গেছেন, তারপরেও একটি স্পর্শকাতর বিষয় পরবর্তী সময় গণমাধ্যমে আসার পর ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। বেগম খালেদা জিয়া মারা গেলেন। তো আসলে হঠাৎ করে কি হলো আজকে রাতে, যে ডাক্তাররা বলছিলেন যে মোটামুটি আরও হয়তো কিছুদিন বাঁচতে পারেন তিনি, অথবা উন্নত চিকিৎসার জন্য তার বোর্ড বা বেগম যিনি জুবাইদা রহমান আছেন ওনার পুত্রবধূ, তাদের যে পরিকল্পনা ছিল, কেন আসলে হঠাৎ করে এমন হলো। তো আপনারা সকলে জানেন বেগম খালেদা জিয়ার বয়স হচ্ছে 80 বছর। 1945 সালে জন্মগ্রহণ করেছেন, 2025 অর্থাৎ প্রায় 80 বছর বয়স। তো এই বয়সে ওনার যতগুলো সমস্যা, ওনার সমস্যাগুলো আমি যদি একটু আপনাদেরকে অফিসিয়ালি বলি, ওনার আছে আপনার হার্টের সমস্যা, তারপরে আছে ডায়াবেটিক্সের সমস্যা, তারপরে আছে আর্থাইটিস সমস্যা, হৃদরোগ, লিভার সিরোসিস, কিডনির জটিলতা, অর্থাৎ
সাধারণ পরিবারের একটা মানুষ যাদের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না, এই রোগের মোটামুটি 2-1টা থাকলেই এই পর্যন্ত আসলে টিকতেন কিনা, টিকলেও বিছানায় পড়ে ছাড়া, ওই যে নর্মালি আমাদের গ্রামের ভাষায় জব বন্ধ হয়ে যাওয়া, এরকম পরিস্থিতিতে মানুষের অবস্থা এটাই হয়। তবে যেহেতু তিনি বেগম খালেদা জিয়া, চিকিৎসার কোনো কমতি ছিল না রাষ্ট্রের পক্ষ থেকেও। সর্বশেষ যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, লন্ডনে তিনি চিকিৎসা করে এসেছেন। আর সর্বশেষ আমার কাছে যেটা মনে হয়, আমাদের গ্রাম অঞ্চলের মুরব্বীদের ভাষায় বলে আর কি, যে ওই ছেলে আসার অপেক্ষায় হয়তো তিনি দিন গুনছিলেন। যখন জনাব তারেক রহমান দেশে আসছেন, তখনও কিন্তু বেগম খালেদা জিয়া খুব যে স্বাভাবিক তা না। হাসপাতালে তিনি দেখতে গেছেন, আইসিইউতে তার মাকে দূর থেকে দেখছিলেন, কিন্তু মায়ের সাথে কোনো কথোপকথন অথবা মা ছেলের মধ্যে চোখ চাওয়াচাই এমন হয়েছে কিনা জানি না, কারণ তিনি দীর্ঘদিন যাবত যে অবস্থায় আছেন, মাঝখানে কিন্তু একটা খবর ছিল এরকম যে ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, উনি আসলে বৈজ্ঞানিকভাবে তিনি জীবিত থাকলেও তিনি মারা গেছেন। এটা কিন্তু মাঝখানে খুবই একটা আলোচনা হয়েছে। আর এরকম অনেকে বলতো যে জনাব তারেক রহমান দেশে আসলে অথবা নির্বাচনের আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচার করা হবে নির্বাচনটা সিম্পেথি পাওয়ার জন্য, কিন্তু দিন শেষে যতটুকু আমরা বুঝলাম যে না, তিনি সুস্থই ছিলেন, মানে যেই সংকটময় মুহূর্তে তিনি পার করছেন সেই সংকটময় মুহূর্তে ছিলেন। তো আজকে যেটা হয়েছে, ওনার সর্বশেষ এই যে দীর্ঘশ্বাস, যেটা মানে কি বলা হয় যে অ্যাজমা টাইপ যেই সমস্যাগুলো হয় আর কি, নিঃশ্বাস নিতে সমস্যা, এরকম নানান সিমটমগুলো গতকালকে থেকেই ওনার অতীতের সময়গুলোর তুলনায় বেড়ে গিয়েছিল। তো গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাক ওনার হায়াত আজকের দিন পর্যন্ত রেখেছেন। সেই শেষ নিঃশ্বাসটি গ্রহণ করা পর্যন্ত তিনি আসলে বৈজ্ঞানিকভাবে হোক, অফিসিয়ালি হোক, অনঅফিসিয়ালি হোক, তিনি জীবিত ছিলেন। তো আমরা দোয়া করি। আবার কেউ কেউ বলছেন যে তিনি শেখ হাসিনার পতন দেখার জন্য জীবিত ছিলেন, কারণ বাংলাদেশের যে রাজনৈতিক কি বলা হয় যে ধরেন দুর্বৃত্তায়ন, একটা দল হইলে আরেকটা দলকে কিভাবে সাইজ করা যায়, ক্ষমতায় থাকলে বিপরীত দলকে, দলের নেতাকর্মীদের কিভাবে সাইজ করা যায়, এর একটা বড় উদাহরণ কিন্তু কোথাও না কোথাও আওয়ামী লীগ সরকার তৈরি করেছিল। আর সামান্য 2 কোটি টাকার একটা মামলার ইস্যুতে বেগম খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছিল। তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সরকারের সময় ওনার যে স্বামীর বাড়ি ছিল ক্যান্টনমেন্টে, সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই যে বিষয়গুলা, এই যে ধরেন আওয়ামী লীগ সরকারের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা, তো এইটার পতন হয়তো তিনি দেখার জন্য জীবিত ছিলেন। তারপরে 1 বছর প্লাস সময় হয়েছে, সবকিছু মিলিয়ে আল্লাহ ওনার হায়াত আজকের দিন পর্যন্ত রেখেছেন, তিনি আজকের দিন পর্যন্তই জীবিত ছিলেন। তো ওনার জানাজা কখন হবে, কোথায় হবে, বা কয়টা জানাজা হবে, সেটা আমরা হয়তো কিছুক্ষণ পরেই ওনার পরিবারের মাধ্যমে অথবা অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে আমরা জানাতে পারবো। তো আল্লাহ ওনাকে দুনিয়ার জাগতিক, দেখেন মানুষ ভুল ত্রুটির উঠে না, প্রত্যেকেরই ভুল ত্রুটি আছে। আল্লাহ ওনার জাগতিক সকল গুনাহকে মাফ করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। চলে গেলেন বেগম খালেদা জিয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চলে যাবেন এই ধরনের একটা খবর আমরা খুব সহসা পাবো, এটা অনুমান করা যাচ্ছিল গত 2 দিন ধরে। চিকিৎসকরা তার অবস্থা এতদিন যেমন বলছিলেন খারাপ হলেও স্টেবল, তারা জানাচ্ছিলেন এবার যে 2 দিন আগে থেকে যে অবস্থা খুবই বেশি সংকটের দিকে চলে যাচ্ছে। শুধু তাই না, তার পরিবারের সদস্যরা কয়েক দফা তার সাথে এর মধ্যে দেখা করে, মানে তাকে দেখতে গেছেন। তাতে বোঝা যাচ্ছিল দুঃসংবাদটা সম্ভবত খুব সহসাই আসবে। আর শুধু এটা না, তিনি এই দফা যখন অসুস্থ হয়ে হসপিটালে গেলেন, তার যে ধরনের শারীরিক জটিলতা ছিল এবং শেষ পর্যন্ত তাকে বিদেশে নেওয়ার মতো ফিটনেস না পাওয়া, সব কিছুই এক ধরনের ইঙ্গিত দিচ্ছিল তিনি সম্ভবত আর থাকছেন না। আমরা এরকম মানুষ বা যে কোনো মানুষ যখন ইন্তেকাল করেন, আমরা বিদায় লিখি। আমি রাদার বলতে চাই, আমরা কেন তাকে বিদায় করবো? আমি তাকে বিদায় করতে চাই না, বিদায় বলবো না। কেন বলতে চাই না সেটা প্রসঙ্গে আসছি। বেগম খালেদা জিয়াকে নিয়ে যখন এই ইনস্ট্যান্টলি কিছু কথা বলতে চাইছি, আমি জানি না কি বলতে পারবো। এত বড় একটা অন্যাঢ্য রাজনৈতিক জীবন, এবং এটা বোঝাচ্ছি না তার রাজনৈতিক জীবনের সব কিছু শুদ্ধতম, সব কিছু সঠিক, এটা হয় না। আমাদের এই অঞ্চলে এক ধরনের প্রবণতা আছে, আমরা ক্যানোনাইজ করি, আমরা সন্তত্ব আরোপ করি কারো উপরে। না, বেগম খালেদা জিয়া একজন মানুষ ছিলেন, দর্শকদের মিলিয়ে মানুষ ছিলেন। তার ভুল আছে রাজনৈতিক জীবনে, কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি শেষ পর্যন্ত পুরো জীবনের দিকে যদি তার তাকাই, শেষ পর্যন্ত তিনি এসে যে জায়গায় থেকে চলে গেলেন, সেটা অবিশ্বাস্য, সেটা অসাধারণ। একজন মানুষ গোটা জীবন রাজনীতি করা এবং সত্যিকার অর্থে নিজের জীবনে অসংখ্য স্যাক্রিফাইস করার যে নজির তিনি স্থাপন করে গেছেন, এটা বহুদিন আলোচিত হবে। কয়েকটা কথা একটু টাচ করি আজ। এটা ঠিক তার জীবন নিয়ে তার উল্লেখযোগ্য কোনো কিছু বলা তা না, ইনস্ট্যান্টলি মনে আসছে। একটা চলে গেলে হয় না, আপন মানুষ, একেবারে পরিবারের মানুষ যখন চলে যায়, আমাদের কোনো স্ন্যাপশট মাথায় আসে সেই মানুষটার সাথে ইনস্ট্যান্টলি কিছু স্ন্যাপশট। আমার বাবা চলে গেলেন গত বছর, আমার তখন এই স্ন্যাপশটগুলো মাথায় আসলো মুহূর্তের মধ্যে। আমি এক্সপিরিয়েন্সের মধ্যে প্রথম গেলাম। এক্সটেন্ডেড ফ্যামিলির মানুষজনের মৃত্যু দেখেছি, কিন্তু বাবারটা প্রথমে একেবারে ক্লোজ ফ্যামিলির ক্ষেত্রে দেখলাম। ঠিক একইভাবে বেগম খালেদা জিয়া চলে গেলেন, এই খবরটার সাথে সাথে কত স্ন্যাপশট মাথায় আসলো। স্ন্যাপশটগুলো যদি একটু বলি, মানে আমি এটা অনেকবার বলতাম, আগেও যখন খুব অসুস্থ হয়েছেন অনেক জায়গায় বলেছি, মানে বেগম খালেদা জিয়া রাজদার বিএনপির প্রতিষ্ঠাতা, আমি এভাবে বলি। কেন বিএনপির সৃষ্টি হয়েছিল জনাব জিয়াউর রহমানের হাত দিয়ে। এখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি ক্ষমতায় থেকে দলটা তৈরি করেছেন। অনেকে বলেন এটা ফ্যাক্ট, মানে এটা ফ্যাক্ট, এবং অনেকে বলেন যে এসব ক্ষেত্রে কিছু সুবিধা পাওয়া যায়। ক্ষমতায় আছেন কেউ, সেই ক্ষমতার সুবিধা নিতে, রস নিতে অনেকে এসে হাজির হতে পারে।
এটা এক ধরনের সরলীকরণ, এটাও বলি। তার চাইতে দ্বিগুণ সময় ক্ষমতায় থাকা এরশাদ তার দলকে একটা ক্লাউনের জাস্ট বাঞ্চ বানিয়েছেন, বেশি কিছু না। সুতরাং ক্ষমতায় থাকলেই যে করা যাবে, ক্ষমতায় থাকলে লোক দেখবে, দল হয়ে কি ওঠে। জিয়ার এই কৃতিত্ব তো আছেই, তার কিংবদন্তি তুল্য সততা এবং তার অসাধারণ দেশনায়ক হয়ে ওঠা, এগুলোর ইম্প্যাক্ট আছে। কিন্তু তার মৃত্যুর পর, তার হত্যাকাণ্ডের পর যে মারাত্মক সংকটে দলটি পড়েছিল, দলটি ভেঙে গিয়েছিল, বিভিন্ন ব্র্যাকেটবন্দি দলে পরিণত হয়েছে, সেই জায়গায় বেগম খালেদা জিয়া, যিনি জাস্ট একজন গৃহবধূ ছিলেন, মানে এখানে শেখ হাসিনার সাথে তার একটা বড় পার্থক্য আছে। শেখ হাসিনা জন্মেছেন শেখ মুজিবুর রহমানের সন্তান হিসেবে, যিনি আপাদমস্তক একজন রাজনীতিবিদ, যিনি শিশুকাল থেকে রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠেছেন, বাবাকে রাজনীতি করতে দেখেছেন, বাসায় রাজনীতির মানুষ দেখেছেন। তো চান বা না চান, শেখ হাসিনা হয়তো উত্তরাধিকার হতেন না, উত্তরাধিকার তার ভাই কামাল হতেন হয়তো বা, হত্যাকাণ্ডের কারণে তিনি, কিন্তু ওনার ওই এক্সপোজারটা ছিল। সেই জায়গায় বেগম খালেদা জিয়ার কৃতিত্ব অনেক বেশি বড়। তিনি একদম জাস্ট হোম মেকারের জায়গা থেকে এরকম একটা দলের দায়িত্ব নেওয়া, মাঠে রাজনীতি করে লড়াই করা, এরশাদ বিরোধী আন্দোলনে লড়াই করা এবং দুর্দান্ত সব সিদ্ধান্ত নেওয়া। ৮৬ নির্বাচনের কথা বলছি, বয়কট করা, যেটা তাকে আপসহীন নেত্রীর তকমা দিয়েছিল। তো যেটা হয় একটা গণতান্ত্রিক নেত্রী প্রচুর আপসহীনতার যেমন নিদর্শন দেখিয়েছেন, তিনি আপোষও করেছেন, তাই না? মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়েছিলেন। ৯৬ নির্বাচন, বিতর্কিত নির্বাচন যেটার কথা বলা হয়, একতরফা নির্বাচন আওয়ামী লীগ ছিল না, ওই নির্বাচনটা তাকে করতে হতো, কারণ ওই সময় আওয়ামী লীগের পার্লামেন্টে ছিল না। 2/3 মেজরিটি দিয়ে যে সংবিধান সংশোধন করবেন, সে অবস্থাটা ছিল না, কিন্তু নির্বাচনটা করে ফেললেন। করার পর থেকে যাওয়ার চেষ্টা করতে পারতেন না। সংসদ আসলো, তত্ত্বাবধায়ক বিল পাস হলো, সেটা থেকে তিনি সংবিধান অন্তর্ভুক্ত করে চলে আসলেন এবং পরের নির্বাচনে হারলেন। তো আপোষেরও প্রয়োজন যখন দেশ জাতির স্বার্থে দরকার হয়েছে, সেটাও তিনি করেছেন। কিন্তু যে বললাম যে এরশাদ বিরোধী আন্দোলনে তিনি আসলে বিএনপিকে দল হিসাবে দাঁড় করিয়েছেন। বিএনপি শুধু সুবিধাপ্রাপ্ত কিছু মানুষ, সুবিধা চায় এমন কিছু মানুষের ক্লাব বলে কেউ বলার চেষ্টা করতেন, সেটার একেবারে বাইরে। শুধু সেটা এরপর তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন ৯৬-তে, আবার ২০০১ সালে দলকে ক্ষমতায় নিয়ে এসেছেন। এই সব কিছু তার জার্নির মধ্যেই আছে। সুতরাং এই দলটা আসলে তার দল, তার হাতে তৈরি দল, আমি এভাবেই মনে করতে চাই। এটা অনেক বড় কৃতিত্বের জায়গা, এটা আমাদের ভবিষ্যতে এসব আসবেই। সরকার প্রধান হিসাবে তিনি অনেক অনেক কাজ করেছেন, গুরুত্বপূর্ণ কাজ। বাংলাদেশের যে অর্থনৈতিক ভিত্তি তৈরি হয়েছে, সেগুলো ৯১-৯৬ সরকার সময়ই মানে রাদা শুরু হয়েছে। তার অধীনে কাজ করা একজন অর্থমন্ত্রী সাইফুর রহমানের হাত ধরে তিনি নারী শিক্ষা নিয়ে অবিশ্বাস্য সব কাজ করেছেন। নারীদেরকে শিক্ষিত করে তোলা, তাদেরকে স্কুলে আনা নিয়ে, এই খুবই 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 অসাধারণ। আমাদের মতো একটা রক্ষণশীল ইসলামী মূল্যবোধের সমাজে এই কাজগুলো করা অকল্পনীয় রকম সুন্দর। আপোষহীনতার একটা অসাধারণ নজির তিনি ২০০৭-৮ যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল সে সময় দেখিয়েছিলেন, এবং তাকে দেখে শেখ হাসিনা পর্যন্ত সাহসী হয়ে উঠেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার আসার সাথে সাথে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন চিকিৎসার জন্য। বেগম খালেদা জিয়াকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছিল, এবং গেলে দুজনের কেউ আর আসতে পারতেন না। তখন যে প্ল্যান ছিল -2, সেটা হয়ে যেত। বেগম খালেদা জিয়া যেটা অস্বীকৃতি জানান এবং তাকে দেখে সাহসী হয়ে ওঠেন শেখ হাসিনা। তিনি ফিরে আসেন। শেখ হাসিনা কৃতজ্ঞ থাকা উচিত খালেদা জিয়ার কাছে। এরপরে যে জায়গাটা আসলে মানুষকে সবচেয়ে বেশি আপ্লুত করেছে, যে জায়গাটা তার আগে সরকার প্রধান হিসাবে থাকা তার ভুল, তার ছোট বড় ভুল আছে, সত্যিকার অর্থে আছে। আজকে ওনার চলে যাওয়ার দিনে আমরা ভুল নিয়ে কথা না বলে, কিন্তু একটা ইতিহাসের চরিত্র, একটা বাংলাদেশের সবচেয়ে বড় পদে থাকা, প্রধানমন্ত্রী পদে থাকা একজন মানুষের ভুল ভ্রান্তি নিয়ে রাজনৈতিক আলাপ হতে হবে। এগুলো আমাদের ভবিষ্যতে চলার পথ সঠিক করার জন্য লাগবে। পরবর্তীতে যখন শেখ হাসিনা এসে সব দখল করে নিতে শুরু করেন, তারপর তার অকল্পনীয় সংগ্রামের আবার একটা নজির। কিন্তু তিনি পালিয়ে যাননি, দেশ ছেড়ে যাননি। উনি একটা কমফোর্টেবল লাইফ পেতে পারতেন। একাগারের সময় তার সন্তান জনাব তারেক রহমানকে মারাত্মক টর্চার করে, মারাত্মকভাবে আহত করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তিনি এখনো পুরোপুরি সুস্থ নন, সেটি সম্ভবত তাকে সারা জীবন টানতে হবে। তিনি জেলে থাকা অবস্থায় মায়ের মৃত্যু দেখেছেন। তিনি অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় তার সন্তানের মৃত্যু, 2 সন্তানের 1 সন্তানের মৃত্যু দেখেছেন। কিন্তু তিনি আসলে টলেননি, তিনি সরে আসেননি। তাকে প্রচুর ডিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি জানি, আমরা অনেকেই জানি এটা। নির্বাচনগুলোতে যেন আসেন এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে, কিছু চিঠি নিয়ে বসেন। 18 সালেও বিএনপি ফাইট করেছিল বলে রাতের নির্বাচনে, রাতের ভোট দিতে হয়েছিল, যেটা আওয়ামী লীগের মৃত্যু নিশ্চিত করেছে। আওয়ামী লীগ দল হিসাবে মারা গিয়েছিল আসলে দিন রাতের বেলা তারা বেরোতে পারে স্টাফ করেছিল। বেলাতে যে ডিল দেওয়া হয়েছিল 40-50টা সিট তখন বিএনপিকে দেওয়া হতো যদি তিনি ডিলটা নিতেন, নেননি। 24-এর কথা একইভাবে প্রযোজ্য। 24-এও ওনার সাথে নেতারা দেখা করতে গেছেন। তিনি জেলের বাইরে আছেন, কিন্তু সরকারের এক ধরনের নিষেধাজ্ঞা, তার সব কিছু প্রতি বিদেশে যেতে পারবেন না, রাজনীতিতে ইনভলভ হতে পারবেন না। কিন্তু যেসব মানুষজন তার সাথে দেখা করতে গেছেন, অন্যান্য রাজনৈতিক দলের যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিল, এদের তার সাথে আমার কথা আছে, উনি বারবার ওই কথাটা বলছিলেন, কেউ যেন এই নির্বাচনে না যায় সেটা নিশ্চিত করার চেষ্টা করুন। আমি আরেকটা কথা বলি সবসময়, এভাবে বলা, এটা মেডিকেল সায়েন্সের পয়েন্ট অফ ভিউতে, বিশ্বাসের জায়গা থেকে না, যেটা জন্য ওনার আয়ু স্যাক্রিফাইস করেছেন। 2018 সালে আমরা জানি ততদিন তার
লিভার সিরোসিসের লক্ষণ প্রকাশিত হচ্ছে, বা জেলে থাকার কালীন সময় ইভেন 18 নির্বাচনের পরও যখন তার এই লিভার সিরোসিসের লক্ষণ প্রকাশিত হচ্ছে, শেখ হাসিনা এগুলো নিয়ে খুব নোংরা কথাবার্তা বলতেন। শেখ হাসিনা প্রসঙ্গে মনে হলো খালেদা জিয়ার অসাধারণ যে ব্যাপারটা 5 আগস্টের পর, সেটা তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে খোদাই করবে। আমি পরের দিকে আসছি সেখানে। যাই হোক, যেটা বলছিলাম, এবার তিনি 5 আগস্টের পর লন্ডন যান এবং লিভার সিরোসিসের ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট, আর বাকি সব কিছু আসলে সাপোর্ট দেওয়া হতো। আপনার সিমটমগুলো কীভাবে কমানো যায়, ওতে যে জটিলতার কারণে মৃত্যু হতে পারে সেগুলো কমানো, ওটা কিন্তু লিভারকে আর ভালো করে তোলা। তো ওখানে দেখা গেল আর লিভার ট্রান্সপ্লান্ট করার অবস্থা নেই। 4-5 বছর আগে তো সেটা সম্ভব হতে পারত। উনি যদি ডিলটা নিতেন, এক সন্তান হারিয়েছেন, আরেক সন্তানের পরিবারের সাথে থেকে উনি ওনার জীবন কাটাবেন, শেষ দিনগুলো সুন্দরভাবে আনন্দের সুখে কাটাবেন। না, উনি সেটা চুজ করেননি। তিনি থেকে গেছেন দেশে। ইনফ্যাক্ট এই থেকে যাওয়া ইটসেলফ আওয়ামী লীগের উপরে তীব্র চাপ। আমি বাড়িয়ে বলছি না, শেখ হাসিনা পতনের একেবারে আনসাং হিরো আমরা বলি না, সেটা বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই। দেশে থেকে টর্চার নিজের গায়ে নিয়ে শেখ হাসিনার এই স্বৈরাচারকে তিনি তার মতো করে চ্যালেঞ্জ করে গেছেন। তার দল তো করেছেই, আর অবশ্যই তারেক রহমান দেশের বাইরে থেকে ওই দলটাকে সুনিপুণভাবে পরিচালনা করতে পেরেছিলেন। তার এই লাস্টের এই বেশ কিছু বছরের জার্নি তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। যখন তিনি খুব অসুস্থ হচ্ছিলেন, তখন বলছিলাম যে একজন জাতীয় অভিভাবকে পরিণত হয়েছেন তিনি। আওয়ামী লীগের খুব হার্ডকোর নোংরা কিছু মানুষের বাইরে সব দল মত, বিশেষ এমনকি আওয়ামী লীগের মানুষেরও তার প্রতি শ্রদ্ধা বোধ করে। সবার কাছ থেকে শ্রদ্ধা তিনি দেখে তারপর দিলেন। আমি এভাবেও বলেছি যে আওয়ামী লীগের কৃতজ্ঞ থাকা উচিত যদি তাদের ন্যূনতম কৃতজ্ঞতা থাকে, এবং এখানেই এসে তিনি অসাধারণ এক মাইল ফলক তৈরি করলেন। 5 তারিখের পর যে পরিমাণ অত্যাচার তার উপরে করা হয়েছে, এবং অভিযোগ আছে তাকে পরিকল্পিতভাবে এমন সব ঔষধ দিয়েছে, এমনিতে তার লিভারের সমস্যা আছে, যেগুলো লিভারের পাচোটক্সিক ড্রাগ বলে, যেগুলো তার লিভারকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে, পরিকল্পনা করে এগুলো অ্যাগ্রাভেট করা হয়েছে। সেটা বাদ দেই, বিনা কারণে তাকে জেলে রাখা হয়েছে, বন্দী করা হয়েছে, তার দলের উপরে অত্যাচার নিপীড়ন হয়েছে, তার সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দেওয়া হয়েছিল। এই সব কিছুর পর 5 আগস্টের পর আমরা এক ফোঁটাও প্রতিশোধমূলক কথা, প্রতিশোধ পরায়ণমূলক বক্তব্য, একটু ক্ষুব্ধতা, একটু রাগ, আমাদের কিন্তু রাগ থাকে, আমাদের ক্ষোভ থাকে, এগুলো আমাদের ইনবর্ন ইনস্টিংক্ট, এগুলো আমাদের ইড, আমাদের প্রতিশোধ পরায়ণতা আছে, আমরা মানুষ হলে আছে, কম বেশি আছে, কিন্তু অনেকে আমরা নিয়ন্ত্রণ করে সেই জায়গা থেকে উঠে আসতে চেষ্টা করি। তিনি সেটা চেষ্টা করেছেন। তিনি আহ্বান জানিয়েছেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, আওয়ামী লীগের ব্যক্তি স্থাপনার উপরে হামলা না করার জন্য। আওয়ামী লীগের ন্যূনতম মনুষ্যত্ব আওয়ামী লীগের লোকজনের থাকলে তারা বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞ থাকতেন। তাদের একটু নেই অবশ্য। 5 তারিখের পরই এই কৃতজ্ঞতা শেখ হাসিনাকে জানানো উচিত ছিল। ওরা জানাবেন না, কিছু আসে যায় না, কিন্তু দেশের জনগণ দেখলো, জাতি দেখলো, এই জাতি দেখলো। শুরুতে বলছিলাম বেগম খালেদা জিয়াকে কেন বিদায় জানাবো, আসলে কেন বিদায় জানাবো? বিদায় জানাই না, উনি দেহান্তরিত হয়েছেন, কিন্তু উনি যা যা করে গেছেন এগুলো আমরা ক্রমাগত আমাদের আলোচনার মধ্যে রাখবো, আমরা ইন্সপিরেশন নেবো। ওই যে বলছি তার কিছু ভুল আছে, সেই ভুল থেকেও আমরা শিখবো। ক্রমাগত তিনি আসতে থাকবেন, তাকে নিয়ে আমরা একাডেমিক মধ্যে ছুটে যাবো। তো যে মানুষটাকে আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে প্রতিটা ক্ষেত্রে কাজে লাগাবো, ব্যবহার করবো, তার চিন্তাকে, তার দর্শনকে, তার আচরণকে, তার কাজকে, আচরণের কথাও বলছি, এরকম আপাতমস্তক একজন ছোট্ট মানুষ, সৌজন্যবোধের মানুষ, কেউ কোনোদিন তাকে রেগে কথা বলতে দেখেছে আর জীবনে 1-2 বেশি ঘটেনি। তাও কত সেটা তার কম্পিটিটার শেখ হাসিনার মানদণ্ড, সেগুলো কিছুই না। এই সব কিছু আসবে, সব কিছু চলবে। বেগম খালেদা জিয়া বিদায় নিচ্ছেন না, উনি থাকবেন বাংলাদেশের এই পলিটিক্স যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, তার দল যতদিন থাকবে, না থাকলেও আলোচনা হবে। তাই বেগম খালেদা জিয়া বিদায় বলছি না আপনাকে, থাকবেন আমাদের মধ্যে। আসসালামু আলাইকুম। মারাত্মক এক অসাধারণ সরকারের নেতৃত্বে পরিচালিত হচ্ছে এই বাংলাদেশ। কোনো ধরনের প্রোটোকল ছাড়াই, যখন কিনা বিদেশি কোনো সরকারের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা, অথবা সরাসরি বলতে গেলে জঙ্গিবাদী কোনো রাষ্ট্রের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয় এই বাংলাদেশ, তখন আসলে বিষয়টিকে আমরা কিভাবে মূল্যায়ন করব? ইউনূস সরকারের কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ধরনের প্রোটোকল ছাড়াই আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা খুব নীরবে বাংলাদেশ সফর করছেন, খুব গোপনে। কি কারণে? তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম রাজনৈতিক বিভাগের মহাপরিচালক মোল্লা নূর মোহাম্মদ নূর, যিনি এই দক্ষিণ এশিয়ায় কূটনীতিকদের কাছে কিংবা বিশেষ বিশেষ ব্যক্তির কাছে মোল্লা জাওয়ানজি নামে পরিচিত, তিনি গত 21শে ডিসেম্বর থেকে ঢাকা সফর করছেন এবং তালেবান সরকারের এশিয়া বিষয়ক নীতি নির্ধারণে মোল্লা জাওয়ানদিকে একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মনে করা হয়। এই সফর সম্পর্কে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেমন, ঠিক একইভাবে সিটিটিসি কাউন্টার টেরোরিজম ইউনিটের মতো নিরাপত্তা সংস্থাগুলো
কিছুই জানে না, অথবা তাদেরকে কিছু জানানো হয়নি। এখন একটু আগে বলে নিই যে তালেবানদের সঙ্গে কাদের যোগাযোগ এই বাংলাদেশ বেশি ছিল? এই দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, জঙ্গিবাদী সংগঠন হরকাতুল জিহাদের নেতাদের সঙ্গে। আবার আফগানিস্তানের তালেবান সরকারকে কিন্তু এখনো পর্যন্ত বিশ্বের দু একটি দেশ বাদে আর কোনো দেশ এখনো পর্যন্ত স্বীকৃতি দেয়নি। স্বীকৃতি না দেওয়ার দেশগুলোর তালিকায় অবশ্যই বাংলাদেশও রয়েছে। এবং সেই জায়গা থেকে যেহেতু আন্তর্জাতিক স্বীকৃতি তালেবান সরকার এখনো পায়নি, সেহেতু বিভিন্ন দেশে তাদের রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি অত্যন্ত জটিল। এবং সেই জায়গা থেকেই বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে আফগানিস্তানের কোনো ধরনের কোনো রাষ্ট্রদূত নেই, যদিও আফগানিস্তানে বাংলাদেশের দূতাবাস রয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি যখন চরম এক অনিশ্চয়তার মুখে, এবং যখন আইসিসের পতাকা উঠছে অনেকের হাতে, যখন কিনা বাংলাদেশের চরমপন্থার উত্থান, জঙ্গিবাদী গোষ্ঠীর উত্থান কিংবা মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর একটা চরম জয় জয়কার অবস্থা, সেই মুহূর্তে তালেবান সরকারের মতন একটি জঙ্গিবাদী সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বাংলাদেশে আসবে এমনি এমনি, এটি মনে করার তো কোনো কারণ নেই। এবং 2024-এর 5 আগস্টের পর থেকে এই দেশে যারা জঙ্গিবাদী সংশ্লিষ্টতার অভিযোগে অনেকেই যারা কারাগারে আটক ছিলেন, তাদের কেউ কেউ যেমন কারাগার ভেঙে পালিয়ে গেছেন, আবার অনেকেই খুব সহজেই আদালতের মাধ্যমে জামিন পেয়ে তারা নানান ধরনের কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এবং এই যে মোল্লা জাওয়ান্দি বাংলাদেশ সফরে এলেন, এর আগে কার নেতৃত্বে তালেবান সরকারের আমন্ত্রণে সেই দেশ সফর করে এলো একটি বিশেষ প্রতিনিধি দল? সেটি হচ্ছে হেফাজতে ইসলামের শীর্ষ নেতা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকের নেতৃত্বে একটি দল গিয়েছিল এই দেশ সফরে গত 17 সেপ্টেম্বর। মোল্লা জাওয়ান্দি এরই মধ্যে এসে সেই মামুনুল হকের সঙ্গে গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় সাক্ষাৎ করেছেন। গত এক সপ্তাহে তিনি ঢাকা শহরের বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করেছেন। একই সঙ্গে বেশ কয়েকজন রাজনীতিবিদ আর শিক্ষাবিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন মোল্লা জাওয়ান্দি। এই সফর সম্পর্কে রীতিমতো সরকার নাকি বিস্ময় প্রকাশ করেছে। শুধু বিস্ময় প্রকাশ যদি করেই থাকে, এতেই সব শেষ হয়ে যাবে? কেন সরকারের বিশেষ বিশেষ ব্যক্তি বা দপ্তর তার এই সফর সম্পর্কে জানে না, নাকি জেনেও অনেকে চুপ করে রয়েছে? আমরা ঠিক জানি না। পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বলছে তার এই সফরের বিষয়ে কেউ কিছু জানেন না। এবং প্রথমে বলছিলাম যে প্রোটোকল ছাড়াই মোল্লা জাওয়ান্দি এদেশে এসে বিস্ময় সৃষ্টি করেছেন। এখন কূটনৈতিক প্রোটোকল আসলে কি বলছে? কূটনৈতিক প্রোটোকল বলছে বিদেশি কোনো সরকারি কর্মকর্তা বাংলাদেশ সফরে এলে সাধারণত 2 থেকে 3 সপ্তাহ আগে সৌজন্য সাক্ষাতের অনুরোধ করেন সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে। কিন্তু এক্ষেত্রে কূটনৈতিক প্রোটোকল বা শিষ্টাচারের কোনো তোয়াক্কাই করা হয়নি। কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী এই ধরনের কোনো কর্মকর্তা ঢাকা সফরে এলে পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা বা অ্যাটলিস্ট পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কিন্তু এই যে মুফতি নূর মোহাম্মদ নূর বা মোল্লা জাওয়ান্দি, তিনি এক্ষেত্রে কিছুই করেননি, কোনো কিছুই নিশ্চিত করেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছেন যে প্রোটোকল ছাড়া একজন বিদেশি কর্মকর্তা এইভাবে বিভিন্ন মাদ্রাসা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করা জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণ বটে। যেই দুটির মূল প্রশ্ন আমাদের সামনে, সেটি হচ্ছে 12 ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, আমি 12 ফেব্রুয়ারির সাথে নির্বাচনের সঙ্গে যদি শব্দটা সবসময় এখন উচ্চারণ করছি, যদি নির্বাচন হয়, সেই নির্বাচনের মাত্র কিছুদিন আগে কেন একটি জঙ্গিবাদী সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নির্বিঘ্নে এবং গোপনে বাংলাদেশ সফর করতে পারছেন? একই সাথে প্রশ্ন, যখন কিনা মাত্র কয়েকদিন আগে ইনকিলাব মঞ্চের একজন গুরুত্বপূর্ণ নেতা, শীর্ষ নেতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের শিকার হলেন, তখন কেন মোল্লা জাওয়ান্দির বিচরণ এই বাংলাদেশে? মোল্লা জাওয়ান্দির ঢাকা সফরকে ঘিরে এর মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। এএফপি একটি বিশাল রিপোর্ট করেছে, আন্তর্জাতিক বার্তা সংস্থা। বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখছি বিভিন্ন মিছিলে বিভিন্ন ব্যক্তির হাতে আইসিসের পতাকা। যখন কিনা বাংলাদেশের চরমপন্থার উত্থান, মৌলবাদী গোষ্ঠীর আস্ফালন, জঙ্গিবাদী গোষ্ঠীর উত্থানের একটা মোক্ষম সুযোগ সৃষ্টি হওয়া নিয়ে আন্তর্জাতিক মহলে নানান ধরনের প্রশ্ন উঠছে, তখন তালেবান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা গোপনে নীরবে কাউকে কিছু না জানিয়ে এদেশের বিভিন্ন স্পর্শকাতর প্রতিষ্ঠানে সফর করবেন, পরিদর্শন করবেন, বৈঠক করবেন কোনো কোনো বিতর্কিত ব্যক্তির সঙ্গে।
আমরা কিভাবে সহজভাবে নেব এই বিষয়টি। আর পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের এই মুহূর্তে বৈরী সম্পর্ক থাকলেও পাকিস্তানও বা জঙ্গিবাদী কার্যক্রমে কতটা উৎসাহ দিয়ে আসছে যুগের পর যুগ, আবার আফগানিস্তানের কথা বা সে দেশে তালেবান সরকারের কথা খুব বড় আকারে বিশ্লেষণ না করলেও চলে নিশ্চয়ই। সেই সব দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা একের পর এক বাংলাদেশে এসে তারা ইচ্ছে মতো কখনো কখনো প্রোটোকল নিয়ে কখনো কখনো প্রোটোকল ছাড়াই অনেকের সঙ্গে যে তাহরম মহরম সম্পর্ক গড়ে তুলছে, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ। এবং 1.5-2 দশক আগে যে স্লোগানগুলো উচ্চারিত হচ্ছিল বাংলাদেশে, যে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, সেই স্লোগানগুলোরই কি বাস্তব কোনো রূপ পেতে যাচ্ছে আমরা জানি না। সামনে কি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে পুরো জাতির জন্য। ভালো থাকুন সবাই, তবুও ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা সবাই নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 6টায় এভার কেয়ার হাসপাতালে ওনার মৃত্যু হয়। এবং এই মৃত্যু, যদিও আমরা সবাই জানি যে উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন, এবং অনেক চিকিৎসককে আমি এমনও বলতে শুনেছি যে খালেদা জিয়া আসলে একটা রিয়েল ফাইটার বলতে যা বোঝায় উনি তাই ছিলেন। ওনার শরীরে একটা একটা করে অর্গান কোলাপস করছিল, কাজ করছিল না। তারপরে আমি এর মধ্যে একজন ডাক্তারের একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম, উনি যুক্তরাষ্ট্রে দীর্ঘ 22 বছর ধরে এ ধরনের রোগীকে ট্রিটমেন্ট দেন, এবং উনিও বলছিলেন যে কোনো ক্ষেত্রে মেডিকেল সায়েন্সকে পর্যন্ত উনি ব্যর্থ করে দিচ্ছিলেন। মেডিকেল সায়েন্সে এই ধরনের রোগীর বাঁচার কথা না, কিন্তু তারপরে উনি দীর্ঘদিন কিন্তু সেই ফাইটটা জারি রেখেছিলেন। এবং এটা কিন্তু আরো কয়েক বছর আগে থেকেই চলছিল। মানুষের জীবনে কত রকম উত্থান পতন আসে, আমরা খালেদা জিয়ার জীবনে সম্ভবত তার সবগুলি দেখেছি। উনি একদম গৃহবধূ ছিলেন, একদম গৃহবধূ থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। উনি রাজনীতিতে আসতে চাননি, কিন্তু সেই সময়টা আমার মনে আছে, আমি যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, রাজপথে আমি খালেদা জিয়াকে খুব কাছে থেকে দেখেছি। এবং উনি গৃহবধূর মতোই ছিলেন, সাধারণ মানুষের সঙ্গে মিশতেন। এবং আমি দেখতাম যে অবস্থান ধর্মঘট হতো, উনি রাজপথে এই রোদের মধ্যে একটা পত্রিকা বিছিয়ে হতে বসে থাকতেন। আমার নিজের চোখে দেখা এগুলো। সেখান থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং অনেক কিছু করেছেন। আমরা যদি ওনার জীবনটাকে একটু দেখি, আপনারা দেখবেন 1945 সালে ওনার জন্ম, 91 সালে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। এর আগে 81 সালে ওনার স্বামী মারা যাওয়ার পর উনি কিন্তু অনেকে হয় না যে মারা গেল তারপর সবাই ওনাকে বসিয়ে দিল, তা কিন্তু হয়নি। 81 সালে ওনার স্বামী মারা গিয়েছে, উনি দলের দায়িত্ব নিয়েছেন 84 সালে। এর মধ্যে বিচারপতি সাত্তার ছিলেন বিএনপির চেয়ারম্যান। উনি প্রথমে মেম্বার হয়েছেন, তারপরে ভাইস চেয়ারম্যান হয়েছেন, তারপরে উনি দলের দায়িত্ব নিয়েছেন, সেটা 1984 সালে। এবং তারপরে 6 বছর পর, 7 বছর পর নানা রকম টর্চারের মধ্যে উনি ছিলেন, কিন্তু গৃহবন্দী ছিলেন, অনেক কিছু ছিলেন। তারপরে একটা গণ আন্দোলনের মাধ্যমে এবং তারপর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে এদেশের এ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় সবচেয়ে ভালো নির্বাচনটা হয়েছিল সেই 91 সালে, যে নির্বাচনে উনি নির্বাচিত হয়ে ওনার দল উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং ক্ষমতায় গিয়েছিলেন 91 সালে। 96 সালে অবশ্য ওনার একটা বিতর্কিত নির্বাচন ছিল, সেই নির্বাচনের মাধ্যমে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। অনেকে বলে যে 3বারের প্রধানমন্ত্রী কিভাবে, তো তারা ভুলে যায় যে 96 সালে একটা ছোট এক নির্বাচন হয়েছিল, অল্প সময় ছিল সেটা স্থায়িত্ব, কিন্তু অল্প সময় থাকলেও এই অল্প সময় এটা একতরফা নির্বাচন ছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি, কিন্তু এটা একতরফা নির্বাচন হলো। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত যে সংসদ, তারাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা সেটা সংবিধানে সংযুক্ত করেছিল, সংবিধান সংশোধনের মাধ্যমে। এটাকে আপনি যদি একদম উড়িয়ে দেন, তাহলে তো সেই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্ভুক্তিটাই আপনার কিন্তু গুরুত্ব পায় না। এই গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু ওই সংসদের মাধ্যমে করেছিলেন। তারপরে উনি 2001 সালে আবারও গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়েছিলেন। এরকম একটা বর্ণাঢ্য ব্যক্তির জীবনে শেষের সময়টা খুব কষ্টে কেটেছে। যে দুটো মামলায় ওনাকে জেল দেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে আলোচনা যত কম করা যায়, আমার মনে হয় বিচার বিভাগের প্রতি ততটা সম্মান দেখানো যায়। এভাবে যে বিচার হতে পারে ভাবাই যায় না। একজন সাবেক প্রধানমন্ত্রীকে যে সমস্ত কারণে, যে সমস্ত লজিক দেখে জেল দেওয়া হয়েছিল নিম্ন আদালতে, এবং বিস্ময়কর হলো উচ্চ আদালতে যে সেটা বেড়ে গিয়েছিল সাজার মাত্রা। যাই হোক, সেগুলো অন্য হিসাব। তারপর উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, গৃহবন্দী ছিলেন। এই সমস্ত ঘটনা আমরা দেখেছি, এবং আমি নিজে এখনো মনে করি, এবং তখন আমি বলেছিল, এগুলি যতটা না বিচার ছিল তার চেয়ে বহুগুণ বেশি ছিল ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা। আমি বলবো বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্কর রাজনৈতিক প্রতিহিংসার শিকার যদি কেউ হয়ে থাকেন, বেগম খালেদা জিয়া হয়েছে।
তারপরে ওনাকে কখনোই আপোষ করতে দেখিনি। 2024 নির্বাচনে কিন্তু ওনারা আপোষ করেননি, অনেক আপোষের প্রস্তাব হিসেবে করেনি। বেগম খালেদা জিয়ার জন্য সর্বশেষ এমন এক সময় গেলেন যে ওনার যিনি প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন, যার রাজনৈতিক প্রতিহিংসার শিকার উনি হয়েছিলেন, তার রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক পতন কিন্তু বেগম খালেদা জিয়া দেখে গিয়েছেন। এটা হয়তো ওনার মনকে সান্ত্বনা দিয়েছে, শান্তি দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু উনি এটা দেখে গিয়েছেন। তারপর উনি সম্মানিত হয়ে গিয়েছেন। শেষ দিকে উনি অসুস্থ থাকলেও উনি কিন্তু একাধিক অনুষ্ঠানে, শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিক পাবলিক প্রোগ্রাম ওনাকে দেখা গেছে। যদিও বলা হয় যে শেষবার যখন উনি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গেলেন, এই যাওয়াটাই নাকি ওনার রোগ বৃদ্ধির কারণ হিসেবে অনেকে চিহ্নিত করেন যে যাওয়াটা তার উচিত হয়নি, কিন্তু উনি তবুও গিয়েছিলেন। যদিও শুনি যে উনি নাকি নিজের আগ্রহে গিয়েছিলেন, অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেককে উনি দেখেছেন, এবং উনি মানে একজন সরকারের কোনো অংশ না হওয়া সত্ত্বেও উনি কিন্তু সেখানে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবেই উপস্থিত ছিলেন। যাই হোক, উনি এমন একটা সময় গেলেন যখন নাকি আরেকটা জাতীয় নির্বাচন একদম সামনে, ঠিক 1.5 মাস পরে এক নির্বাচন হবে, এবং আমার কাছে একটু মানে অস্বাভাবিক লেগেছিল যে এই নির্বাচনে ওনাকে তার দল প্রার্থী একাধিক আসনে প্রার্থী করেছে, এবং মনোনয়নপত্র দাখিলের সময় কোনো টিপসই নিয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আইসিইউতে থাকা একজন লোকের টিপসই নিয়ে মনোনয়নপত্র দাখিল করার কি প্রয়োজন ছিল এটা আমি জানি না, কিন্তু সেটা এটা আমি গতকালকে একটা কন্টেন্ট করেছি। আমি মনে করি এই রাজনীতি ওনাকে নিয়ে না করলেও হতো। আমি ওনার দলের সমালোচনাই করছি এই ব্যাপারে। বেগম খালেদা জিয়াকে বিভিন্ন বিশেষণে অভিহিত করা হয়, দেশের নেত্রী বলা হয়, অনেকে দেশের নেত্রী বলেন, আপসীর নেত্রী বলেন, অনেক অনেক কিছু বলেন, তার দলের লোকজন বলেন। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে শেষ পর্যন্ত উনি বাংলাদেশের রাজনীতিতে একজন অভিভাবক হিসেবে ছিলেন। আমি বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির অধ্যায়ে একটা বড় অধ্যায়ের অবসান ঘটল। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, ওনার পরিবারের থেকে এখন মাত্র আর একজন লোক অবশিষ্ট থাকলেন, তার পুত্র জনাব তারেক রহমান। খালেদা জিয়াকে কিন্তু জীবিত থাকাকালীনই তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর মৃত্যুকে সহ্য করতে হয়েছিল, এবং সেই মৃত্যু নিয়েও কিন্তু রাজনীতি হয়েছিল। মানে একটা নারী, একজন মা, তার জীবনে কি পরিমাণ কষ্ট হতে পারে, তার সন্তান একদিকে, সন্তানের লাশ তার সামনে, তখন তাকে নিয়ে রাজনীতি হচ্ছে, বিতর্ক হচ্ছে, এটাও তাকে সহ্য করতে হয়েছিল। কিন্তু আমরা চাইবো, আমি ব্যক্তিগতভাবে চাইবো যে বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের অপরাজনীতি এখন আগামী দিনে আমাদের আর দেখতে না হয়। আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই, আমরা একটা ঐক্যবদ্ধ দেশ চাই, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। ওনার একমাত্র জীবিত সন্তান জনাব তারেক রহমান সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ওনার জীবনের বাকি সময় সক্রিয় থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার জন্য আমাদের দোয়া রইল। আল্লাহর কাছে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, এই প্রত্যাশা থাকলো। আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, এটাও আমার প্রত্যাশা। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আমরা যদি এখানে
আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, কিন্তু আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা ভারাক্রান্ত হৃদয় ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা। আজ ভোর 6টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা, যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেব আপনার সামনে তুলে ধরবেন। সরকারের প্রধান, এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে, এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 10টার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন। সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো, জানাজা, দাফন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় আহ্বান করা, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, এই বিষয়গুলি নিয়ে তারা সকাল 10টার সময় একটা সভা করবেন। এরপরে আমরা ওই জিনিসটাকে কোঅর্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো। আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন। এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি। এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে 12:30টার দিকে। সেই মিটিংয়ে আমরা আরো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবো। আর সরকার যে সমস্ত কর্মসূচিগুলো তার সঙ্গে কোঅর্ডিনেট আমরা করবো, এবং সে বিষয়গুলো আমরা আপনাদেরকে পরে জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত মহাসচিব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসকবৃন্দ, জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিএনপির অন্য নেতৃবৃন্দ, মহোদয় বলেছেন, আমি আর কিছু বলতে চাই না। শুধু এইটুকু বলব যে সংকটের শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে, আজকে জাতি যেমন সেই ছায়া থেকে বঞ্চিত হলো। আমরা হলাম অসুস্থ ছিলাম হাসপাতালে, কখনো বাসায়, কিন্তু বাইরে কাজ করতে আমাদের মনে হতো যে না, মা তো আছেন, উনি তো দেখবেন সবকিছু। সেই প্রেরণায় যেন আমরা এত শক্তি পেতাম যে এটা ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সামনে বলবো। এক সবাই সেই ছাত্র জীবনে এখানে ডাক্তার শাহাবুদ্দিন ভাই আছেন, তাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম। এরপরে একটা দীর্ঘ জীবন যার নেতৃত্বের ছায়ায় বেড়ে ওঠা, তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন, এবার বেদনার এই শোক এবং এই সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল। এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল। এত নিপীড়ন সহ্য করে, এক চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বড়বল দিয়ে তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্নভাবে। তারপরে কখন তার চোখে মুখে কোথাও তিনি বলছেন এটা আমরা পাইনি। আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সারা দেশ এবং সারা বিশ্ব এই নিপীড়িত মুসলিম নেত্রী তার জন্য গভীর শোক জানাচ্ছে। উপস্থিত সাংবাদিকবৃন্দ,
গণতন্ত্রের মা, বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী, মানুষের নাগরিক স্বাধীনতা, বাক ব্যক্তি স্বাধীনতা রক্ষার ইন্তেকাল করেছেন। চিকিৎসকবৃন্দ যেটা ঘোষণা করেছেন 6টায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিদায় বিধারক এবং মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। দেশের জনগণের, দলের সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রুহের মাগফিরাত করছি আজকে এই তাৎক্ষণিক যে সাংবাদিক সম্মেলন থেকে। এখানে তাৎক্ষণিকভাবে যে কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে তা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। কর্মসূচি: দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশান কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। এর গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং সাক্ষ্য করবেন। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে। এই ছিল কর্মসূচি। ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার এরকম অবস্থায়, এরকম শোকের মধ্যে নির্বাচনটা 1 মাস হলো পিছিয়ে দেওয়া উচিত। দর্শক, আজকে আসলে আপনাদেরকে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না সত্যি। গতকালকেই খবর ছিল যে টিপসই দিয়ে হলেও তিনি নমিনেশন পেপার সাবমিট করেছেন তার দলের পক্ষ থেকে 3টা আসনে। গতকালকে তিনি দাখিল করলেন, আজকে তিনি পরে চলে গেলেন। এটাই হচ্ছে নিয়তি। আল্লাহর এই নিয়তি কেউ উপেক্ষা করতে পারে না। কালকে নমিনেশন পেপার সাবমিট হয়ে গেছে। পুরো যাত্রা যখন শুরু করেছে নির্বাচনের একটা ট্রেন যখন স্টেশন থেকে যাত্রা শুরু করলো, ঠিক সেই সময় এমন এক ধাক্কা, সব এলোমেলো। 7 দিনের শোক বিএনপির পক্ষ থেকে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসও রাষ্ট্রীয় শোক পালন করবেন। কালকে মানিক মিয়া এভিনিউতে জানাজা হবে, জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন হবে। সব মিলায় এই অবস্থায় নির্বাচনটা কি হওয়া উচিত একটু চিন্তা করে দেখেন। নির্বাচনটা তো শুধু নির্বাচন না, নির্বাচনটা একটা উৎসবের মতো। একটা বড় রাজনৈতিক দল, কি পরিমাণ ধাক্কা, কি পরিমাণ ক্রন্দন এই দলের লক্ষ লক্ষ নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। শুধু তাই না, গণতন্ত্র মানা প্রতিটা মানুষ আজ কাঁদছে। কারণ বেগম খালেদা জিয়া কিন্তু এই লড়াই করতে করতেই কিন্তু তিনি চলে গেলেন। তিনি একেবারে নির্বাচনের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে তিনি চলে গেলেন। জাতিকে বলে গেলেন যেন যে তোমরা নির্বাচন করো, আবার গণতন্ত্র ফিরায় আনো, এবং নির্বাচন যাতে সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, আর যাতে জাল জালিয়াতির নির্বাচন না হয়, মানুষের ভোটের অধিকারের প্রতি সম্মান জানাও, এমনই বার্তা দিয়ে তিনি বিদায় নিলেন। তিনি চেষ্টা করেছিলেন নিজেও এই গণতন্ত্রের যে নতুন অভিযাত্রা, সেই অভিযাত্রায় সামিল হতে কিন্তু পারলেন না। এই অবস্থায় আমি বলবো যে নির্বাচনটা হওয়া উচিত না, 1 মাস হলেও পিছিয়ে দেওয়া উচিত। এই শিডিউল যদি এত বড় শোক, এত বড় মৃত্যুতে যদি বহাল থাকে, এটা বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানানো হবে না। যদি আমি জানি গণতন্ত্রের উত্তরণ খুবই প্রয়োজন, যা আরো আগে হওয়া উচিত ছিল, তাহলে বেগম খালেদা জিয়া নিজেই
নির্বাচিত হতে পারতেন, তিনি হয়তো প্রধানমন্ত্রী হতে পারতেন, আরো যদি 6 মাস আগে হতো। কিন্তু বললাম না, এগুলি ভাগ্য বা নিয়তিতে হয়তো এরকমটাই লেখা আছে, সেই জন্য এমনটাই হয়েছে। তো যেমনটাই হোক না কেন, অন্তত বেগম খালেদা জিয়ার এইরকম অবস্থায়, এইরকম শোকের মধ্যে নির্বাচনটা 1 মাস হলেও পিছিয়ে দেওয়া উচিত। এই শোক কাটাতে হলেও অন্তত মিনিমাম 15 দিন লাগবে, অনেক রকম আনুষ্ঠানিকতা, তারপরে পূর্ণাঙ্গভাবে হওয়া উচিত। এটা রমজান মাসের শেষে, ঈদ শেষ হওয়ার সাথে সাথেই যদি হয়, তাতে আমার মনে হয় না যে খুব একটা ক্ষতি হবে। যাই না, এখন যারা রাষ্ট্রের নীতি নির্ধারক তারাই ভালো বুঝবেন। আমি ক্ষুদ্র একজন বিশ্লেষক হিসেবে বা মানুষ হিসেবে আমি এটা বললাম। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কিছুক্ষণ আগে একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে, এক জায়গায় না, অনেক জায়গাতে এবং অনেকে আপনারা এই পোস্টে ট্যাগ করেছেন যে জজ ভাই একটু পড়ে দেখেন এটা। তো সেটা পড়ার পর আমি কিছু আশ্চর্য হইলাম এটা ভেবে যে আসলে কেমনে কি, আমরা তো ভাই পত্রপত্রিকায় যা কিছু দেখি, মানুষের মুখে যা কিছু শুনি, যা কিছু উপলব্ধি করি, সেটার উপর ভিত্তি করে ভিডিও বানাই। তো এখন যে জিনিসটা সেই পোস্টের ভিতরে লেখা ছিল, তো সেটা নিয়ে আসলে পুড়িয়ে দেওয়ার কোনো কারণ নাই, মানে আসলে চিন্তারই একটা বিষয়। সেটা হলো, আপনারা জানেন খালেদা জিয়ার এই অসুস্থতা কিন্তু আজকের না, সে কিন্তু গত প্রায় 2 মাস ধরে এই এভার কেয়ার হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। তো এর ভিতরে আমরা শুনলাম যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সিরিয়াস এবং তার উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হসপিটাল থেকে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এবং এর জন্য কাতার সরকারের সাথে যোগাযোগ করা হলো, এবং কাতার সরকার খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য একটা এয়ার অ্যাম্বুলেন্স, যেটা কিনা রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, কাতারের যে সুলতান আছে, তো তাদের পারিবারিক যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, তো সেটাতে করেই কিন্তু খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। তো এইটা নিয়ে কিন্তু ওই সময় বেশ হাউকা হয়েছিল, এটা আপনারা কম বেশি জানেন, বেশ হয়েছিল, আলোচনা সমালোচনা সব কিছু হয়েছে এটা নিয়ে। আমিও তো একটা ভিডিও বানিয়েছিলাম এর উপরে। তো তারপর যেদিন সকালে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা, ঠিক তার কয়েক ঘন্টা আগেই পত্রপত্রিকায় আমরা জানতে পারলাম হঠাৎ করে যে সেই এয়ার অ্যাম্বুলেন্সে, কাতারের সেই এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি রয়েছে, তো যার ফলে এটা বাংলাদেশে আসবে না। তো আমরা তো অবাক হয়ে গেলাম। তো এটা নিয়ে যারা কিনা বিএনপি দলটা সমালোচনা করে, তারা তো এই সুযোগটারই অপেক্ষা করছিল। তো যার ফলে তারা খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে অনেক আজে বাজে ভিডিও করেছে। তো এখন মনে করেন সেটা হলো কি মাস, সেটা হলো নভেম্বর মাসের 29 তারিখ, আমি যদি ভুল না করে দেখি, এই যে ঘটনাটা আমি বলতেছি। তো এখন খেয়াল করে দেখেন, তো এই গেল সেই কাহিনীটা। তারপরে কি হইলো, তারপরে আর কোনো খোঁজ খবর নাই খালেদা জিয়ার, দীর্ঘদিন ওনার কোনো মোটামুটি খোঁজ খবর নাই, টুকটাক হাই হ্যালো ভালো মন্দ এই তো আছে, মোটামুটি অবস্থা ভালো না, এই সেই ইত্যাদি ইত্যাদি এগুলো শুনলাম। তো এরপর আবার আরেকটা আলোচনায় আসলো, সেটা হলো এবার খালেদা জিয়াকে দেখতে তারেক রহমান নিজেই বাংলাদেশে আসবেন। তো এটা নিয়েও কিন্তু যারা কিনা নিন্দুক, বিএনপি দলটা নিন্দুক বা হেটার্স রয়েছেন, তো তারা দেখে চারদিকে লেখালেখি শুরু করলো যে মায়ের এত বড় বিপদ, মা মৃত্যু পথযাত্রী, মাকে দেখার জন্য সন্তান বাংলাদেশে আসে না, এ কেমন সন্তান, এই আলোচনাটা কিন্তু তখন আছে। শুধু তাই না, এখন ওইদিকে আবার নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছে, মাত্র 2 মাস পর নির্বাচন। এখন ওই বিএনপি এত বড় একটা দল, সেই দলেরই নেতা একজন তারেক রহমান, যাকে বাদ দিয়ে দল চিন্তাই করা যায় না, এখন সেই নেতা লন্ডনে বসে আছে। তাহলে দলের কি হবে? তো একদিকে মা মরে অবস্থা, অন্যদিকে তফসিল ঘোষণা হয়ে গেছে কিন্তু দলের নেতা নেই, অর্থাৎ বিএনপি অনেকটা এতিমের মতো অবস্থা। কি ভয়ঙ্কর অবস্থা! তো এইটা নিয়ে যখন প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছিল, চারদিকে নিন্দার ঝড় উঠলো, মানুষ থুতু দেওয়া শুরু করলো, ঠিক তখন আরেকটা নিউজ আমরা পাইলাম, সেটা হলো তারেক রহমানের ফেসবুক পোস্টে গিয়ে সে নিন্দুকদের প্রশ্নের উত্তর দিলেন। সে বললেন বাংলাদেশে আসাটা তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে না, এর সাথে অন্য কোনো তৃতীয় শক্তি জড়িত, যাদের গ্রিন সিগন্যাল ছাড়া উনি বাংলাদেশে আসতে পারবেন না। তো এই ঘটার এই নিউজ যখন আমরা দেখলাম, তখন অনেকেই নিজেদেরকে সান্ত্বনা দিলাম, এই মনে করে যে না ভাই, তার জীবন তো আর আমাদের মতো সাধারণ আম পাবলিক না, আম জনতা না, তারা তো ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভিভিআইপি হইতেও পারে। তাদের কাছে হয়তো মানে মায়ের চাইতে কি বলে, মায়ের চাইতে পলিটিক্সই বড়, বা মায়ের চাইতে ব্যক্তিগত নিরাপত্তাই বড়। কিন্তু মজার ব্যাপার হলো, আজকে যদি আমার মার ক্ষেত্রে এই বিপদ ঘটতো, বুঝছেন, তাহলে আমি জানি না সত্যি আমি করতাম কিনা, কিন্তু ভাই মনে প্রাণে আমি মনে করি, ঠিক আছে, সিচুয়েশন বলে দিত, আমার মা যে অবস্থায় থাকতো কেন, আমি যে পরিস্থিতি থাকতাম কেন, আমার মার মৃত্যুর পাশে, মানে আমার মার এই শেষ দিনগুলোর পাশে আমি থাকতাম, এটা ব্যক্তিগতভাবে মনে করি। এখন এটা শুধু আমার কথা না, আপনারা একই কথা বলবেন। এবং এটা নিয়ে তারেক রহমান যে কি পরিমাণ সমালোচিত হয়েছে, যা বলার মতো না, যখন এই ধরনের পোস্ট করলেন, যে ব্যক্তি কিনা নিজে ডিসিশন নিজে নিতে পারে না, আরেকজনে বলবে, গ্রিন সিগন্যাল দিবে, তারপরে বাংলাদেশে আসবে, মায়ের পাশে দাঁড়াবে, এটা নিয়ে কিন্তু পিনাকি দাও কিন্তু কয়েকটা ভিডিও বানিয়েছিলেন, আপনারা দেখছেন কিনা জানি না, এইগুলো ঘটনা। তো তারপর কি হলো, মাত্র 3 দিন আগে তারেক রহমান বাংলাদেশে আসতেন। এর ভিতরে কিন্তু খালেদা জিয়ার কোনো খোঁজ খবর নেই, আমরা শুধু এটুকু শুনি যে তার অবস্থা ভালো মন্দ, এটুকু শুনি। এছাড়া কোনো অডিও টেপ, কোনো ভিডিও টেপ বা হসপিটালের কোনো লাইভ ভিডিও আমরা কখনই কিন্তু দেখিনি গত 2-4 সপ্তাহে। আপনারা দেখছেন? আমি তো দেখিনি। কিন্তু পূর্বে রেকর্ডেড কিছু ছবি
তারপরে প্লে কার্ড, এগুলো ব্যবহার করে নিউজ আলারা নিউজ করতো। তো যাই হোক, এগুলো গেল। তো হঠাৎ করে তারেক রহমান বাংলাদেশে আসলেন, তারপরে তাকে বিরাট সংবর্ধনা দেওয়া হলো। এখন আপনার তফসিল যেহেতু ঘোষণা হয়েছে, এখন নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ দিন ঘনে আসে, মাত্র 2-1 দিন বাকি। তো 2-1 দিন থাকতে তারেক রহমান বাংলাদেশে আসলেন এবং তাকে কি পরিমাণ সিকিউরিটি দেওয়া হলো সেটা তো আপনারা দেখেছেনই। বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা কাউকে এত বড় সিকিউরিটি দেওয়া হয়নি যেটা কিনা তারেক রহমানকে দেওয়া হয়। সেটা দৃষ্টিতে পড়ার মতো, আমি মন্দ কিছু বলি না, হয়তো তার জীবনের ক্ষেত্রেও থাকতে পারে। তারপর সে আসলেন, জনসভা করলেন, মাকেও দেখতে গেলেন, কিন্তু নিজের মাকে হসপিটালে দেখতে গেলেন। তার ভিতরের কোনো ভিডিও টেপ আমাদের কাছে নাই, তার কোনো ভিডিও ক্লিপস আমাদের কাছে নাই। আর যদি যে কটা ভিডিও ক্লিপস আপনারা দেখেছেন, আমরা কিন্তু খালেদা জিয়াকে না মাথা নাড়াতে দেখছি, না হাত নাড়াতে দেখছি, কিছু নয়। তার অক্সিজেন মাস্ক লাগানো ছিল এবং সে লাইফ সাপোর্টে ছিল, এই গেল একটা। তো তারপরে যখন উনি কিনা নমিনেশন করলেন, নমিনেশন জমা দিলেন, তারপরে উনি ভোটার হলেন, এগুলো হলেন মাত্র গতকাল, বেশি দিন হয়নি কিন্তু, 24 ঘন্টা হচ্ছে কিনা সন্দেহ। ঠিক 24 ঘন্টার ভিতরেই তার মার এই মৃত্যুর সংবাদটা কিন্তু আমাদের কাছে দেওয়া হলো, এই সকাল 6টা বাজে, আজকে এই মুহূর্তে যখন আপনারা ভিডিওটা দেখছেন। তো এখন পুরো ঘটনাটা যদি আপনারা প্লাস মাইনাস করেন, একটার সাথে লিঙ্ক করেন, তাহলে এই যে পোস্টগুলো করতেছে যে খালেদা জিয়া আসলে মারা গিয়েছেন নভেম্বর মাসের 29 তারিখে, এবং তাকে লাইফ সাপোর্টে দেওয়ার অর্থ হলো শুধুমাত্র কৃত্রিমভাবে তাকে মানে বাঁচিয়ে রাখা হয়েছিল, ওই মাস্কটা খুলে ফেলে হয়তো মনে তো গেছে অনেক আগে, এটা তারা বলতেছে যে শুধুমাত্র মাস্কটা দিয়ে একটা শো পিসের মতো এটাকে রেখে দেওয়া হয়েছিল, যাতে করে তারেক রহমান বাংলাদেশে আসে, আইসা নমিনেশন টেবিনেশন সবকিছু কনফার্ম হওয়ার পর, কারণ তারেক রহমান কিন্তু নিজেও জানতো না যে আসলেই আদৌ কি সে আইসা ঠিক টাইম মতো নমিনেশন পেপার জমা দিতে পারবে কি পারবে না। সে কিন্তু মাত্র 2 দিন আগে বাংলাদেশে আসে, এবং যখন উনি সবকিছু কনফার্ম করছে যে ওনার জীবনের কোনো খাতরা নাই, বুঝছেন, এবং নমিনেশন পেপার জমা দিতে কোনো সমস্যা নাই। আরও অভ্যন্তরীণ যেটা পলিটিক্যাল ব্যাপার স্যাপার আছে, সেনাবাহিনীর যে প্রধান ওয়াকারুজ্জামানের সাথে কি মিটিং মিছিল হয়েছে তাদের সাথে আমরা তো জানি না, বা ভারতের সাথে কি হয়েছে, এগুলো ভারতের পত্রপত্রিকা অনেক কথাবার্তা লিখছে তারেক রহমানকে নিয়ে, যে ভারতের সাথে কি বলে একটা এমনি কি বলে একটা এগ্রিমেন্ট হয়েছে। তো সেই এগ্রিমেন্টগুলো ইমপ্লিমেন্টেশন করার জন্য, মানে বাস্তবায়ন করার জন্য সে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হয়ে আসবে এবং বসে সেইগুলি করবে। এগুলো ভারতের পত্রপত্রিকার কথা, যদিও আমরা এগুলোতে কান দেই না। কিন্তু এখন খেয়াল করে দেখেন একটা পর একটা ঘটনা, যেটা কিনা সেই পোস্টগুলো যেগুলো হয়তো আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না। তো সেখানে যে তারা বলতেছে যে নভেম্বর মাসের 29 তারিখে মারা গেছে, শুধুমাত্র এই দেহটাকে রাখা হয়েছিল যাতে তারেক রহমানের আসার আগ মুহূর্ত পর্যন্ত কনফার্ম করা যায় যে তারেক রহমান যদি আসে, নমিনেশন পেপার দেয়, সেই ইলেকশনে যাবে, তাকে যদি যে কোনো মূল হোক প্রাইম মিনিস্টার হতে হবে। এখন সেই নমিনেশন পেপার জমা দেওয়ার পর যদি তার মার মৃত্যুর সংবাদটা প্রচার করা হয়, তাহলে এই যে ইলেকশন আসছে, আপকামিং ইলেকশন, তো সেখানে যে ভোটাররা রয়েছে সে ভোটারদের উপর একটা ব্যাপক প্রভাব ফেলবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশের মানুষের অত্যন্ত সহজ সরল, এবং তারা যে কোনো মৃত্যুতে, বুঝছেন, ব্যথিত হয়, কান্না করে, কষ্ট পায়, একটা সিম্প্যাথি তৈরি হয়। এটা আমাদের ট্রেডিশন, যুগ যুগ ধরে এটি হয়ে আসে। তো হয়তো বা এমন হতে পারে যেটা তারেক রহমান বা বিএনপি দলটা যারা সমালোচক রয়েছেন, আমি তো ভাই সমালোচক না, আমার কাজ হলো নিউজ অ্যানালাইসিস করা, দ্যাটস হোয়াট আই এম ডুইং রাইট নাও। তো এখন তাদের কথা হলো শুধুমাত্র এই ডেড বডিটাকে রাখা হয়েছিল এই তারেক রহমান বা এই বিএনপি দলটার নির্বাচনে যাতে বিরাট একটা কাজে আসে, তাদের নির্বাচনী প্রচারণে যাতে বিশেষ একটা কাজে আসে, সবগুলো সিট থেকে যাতে পাশে এসে তারা মেজরিটি নিয়ে সরকার ফর্ম করতে পারে, এর জন্য এই ডেড বডিটাকে রাখা হয়েছিল। আর ওই সে যে ওই কাতারে যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারে যেটা বলছে তারা সমালোচকরা, যেটা বলতেছে, ভাই আমার দোষ জেনে কিন্তু আমি বলছি না এগুলো, আমি জাস্ট নিউজটা অ্যানালাইসিস করে আপনাদেরকে পড়ে শুনলাম। এবার আপনারা ভেবেচিন্তে দেখবেন কোনটা আসল কোনটা সত্য। তার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপার যেটা বলছিলাম, একটা কথা মনে রাখবেন, কোনো দেশের নাগরিক ডেড বডি যে এখন মরে যাওয়ার পর সেই দেশে ডেড বডি আরেক দেশে ডেড বডিতে পাঠানোর কোনো সিস্টেম নাই। ডেড বডি যদি আপনি যদি মনে করেন অন্য কোনো দেশে থাকেন, চাকরির উদ্দেশ্যে বা ব্যবসা বাড়ির উদ্দেশ্যে যান, যে কোনো দেশে বা থাকার উদ্দেশ্যে যান, এবং আপনার যদি সিটিজেনশিপ বাংলাদেশে থাকে, তাহলে আপনি মরে যাওয়ার পর আপনাকে বাংলাদেশে পাঠানো হতে পারে, ঠিক আছে, যেহেতু আপনি সেই দেশের নাগরিক, এই ডেড বডির অধিকার রয়েছে সেই দেশে দাফন কাফন হওয়ার। কিন্তু বাংলাদেশের নাগরিক তো খালেদা জিয়া, এখন কোন যুক্তিতে এই ডেড বডিকে নিয়ে লন্ডনে যাওয়া হবে? তো যার ফলে ব্রিটিশ ভিসাও কিন্তু এই ডেড বডির উপর তো ভিসা ইস্যু হয় না, তো সেই ভিসাও ছিল না। তো যার ফলে এগুলো আমাদের সামনে আনা হয়নি, আনা হয়েছে যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের কি যান্ত্রিক ত্রুটি হয়েছে, এই সেই ইত্যাদি ইত্যাদি। তো এখন এইসব নানান সমালোচনায় হলো ফেসবুক, ইউটিউব ভরপুর। কিছু মানুষ অত্যন্ত ক্ষুব্ধ, কিছু মানুষ বিরক্ত, তারা আসলে সত্যটা জানতে চায়, এবং এই সত্যটা জানাতে পারে একমাত্র তারেক রহমান এবং তারেক রহমানের এবং এই বিএনপি দলটা যে হাই প্রোফাইল যে নেতারা রয়েছে, একমাত্র তারাই যদি মুখ খুলে কি সত্য কি মিথ্যা একমাত্র তারাই বলতে পারবে। আর বলতে পারবে যে কিছু ডক্টর তার আশেপাশে ছিল। এখন মনে করেন আমি যদি মরে যাই, এখানে আমি মরে যাই, আমার ফ্যামিলি চাইলে এরকম 10 দিন কেন বুঝছেন, 10 সপ্তাহ পর্যন্ত আমাকে এই কৃত্রিমভাবে লাইফ সাপোর্ট দিয়ে আমার ডেড বডি কিন্তু রাখা সম্ভব, এটা বর্তমানে আধুনিক যুগে সম্ভব। তো এখন যদি মরেই গিয়ে থাকে 1 মাস আগে, সেটা বললে কি দোষী ছিল? এখন তারা বলেনি, যেটা নিন্দুকরা সমালোচকরা বলতেছে, বলেনি কারণ এই ডেড বডিটাকে যাতে তারা একটা ভোটিংয়ের তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারে, বুঝছেন, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারে। তো যার ফলে তারা এই মৃত্যুটাকে গোপন করে রেখেছিল এবং লাইফ সাপোর্টে ওইভাবে রাখা ছিল যে তারেক রহমানের সব পেপার সব ঠিকঠাক হয়ে গেলো, যখন নমিনেশন সব কিছু ফাইনাল, নির্বাচনের কোনো ঝুট ঝামেলা নেই, সে প্রাইম মিনিস্টার হবে, তখন তাকে মাস্কে খুলে তাকে ডেড ঘোষণা করা হয়। যদি এরকম সত্য ঘটে থাকে, আমি তো জানি না, জানে হলো একমাত্র উপরওয়ালা, বুঝছেন, আল্লাহ তাআলা জানে, আর যারা কিনা তার আশেপাশে ছিল একমাত্র তারা জানে। তো আমার মনে হয় যে প্রকৃত ঘটনাটা কি সেটা যদি আমাদেরকে জানায়,
তাহলে ভাই মানে দোষের কিছু আমি দেখিয়ে দেয়, যে মরা তো মরে গেছে, কিন্তু আমরা সত্যটা জানতে চাই। আর যে সমালোচনাগুলো এখন ফেসবুক ইউটিউবে ঘুরে বেড়াইতেছে বুঝছেন, এগুলোকে হেসে উড়িয়ে দেওয়ার কোনো কারণ নাই। এর কারণ হলো খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে একটা দুইটা নাটক না, অনেকগুলো নাটক হয়েছে। তো যার ফলে মানুষ নিজেও বিরক্ত, আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। আসলে কি খালেদা জিয়া প্রায় 1 মাস আগে মারা গেছে, নাকি খালেদা জিয়া আজকে সকাল 6টা মারা গেছে? এটা আসলে বাংলাদেশের মানুষ জানতে চায়, আমি নিজেও জানতে চাই। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শুনছি আর মা বাপ মানে যেরকম কান্দতে চলে গেছে। আমার দাদা আদম ব্যাগ বিএমপি, আমার ছেলেরা জেল কাটতে পর্যন্ত আছে। খালেদা জিয়ারা তো শেখ হাসিনা শেষ করছে, ভালো ডাক্তার দাঁড়াইতে দেয় না, আমেরিকা যাইতে দেয় না, বুঝেন না? এই জীবনটা তো শেখ হাসিনা নষ্ট করছে। শেখ হাসিনা বাংলাদেশটাকে ধ্বংস করে তো মধুদির যায় হলাইছে। শেখ হাসিনা খালেদা জিয়া তো কিছু করে না। খালেদা জিয়া জেলে আনাছে কোন আছে 18 কোটি মানুষ কানতে সবাই কান বেরলাই হেললাই সবাই কান্দাকাটি করবো। হে সব ভালো কাজ করে গেছে। নোয়াখালীতে না আগে আইসি 6টা বাজে হুনি খালেদা জিয়া মিটছে, আমরা বিশ্বাস করি না, বুঝেন নাই? খালেদা জিয়া মিটছে আমি বিশ্বাস করি না। আমি না দেই যে হাসাই দাম দেখছি খবরে কইতে আছে এই কানতে চলে আইসি। খালেদা জিয়া লাই আঙ্গ দাদা আদম ব্যাগ দাদা আদম ব্যাগ কানতে আছে যাইছেন বাংলাদেশে করলে তারা যে করতে আসবো হের মান মতো গরিব গুনে আমার দাঁতও ব্যথা দাঁতের ব্যথা কম যেতে না। তারপরে চলে আইসি বাড়ির দুকা থেকে আসে কারণ নেত্রী মরে গেছে। আমার নেত্রী বেকারের নেত্রী, আমার নেত্রী বাংলাদেশ সরকারের ক্ষতি করে তুই জানো। আমার নেত্রী 2 সন্তানের মা ওই সম্মান রক্ষা করে চলছে। প্রিয় দেশবাসী, আসলে আমার বাসা হারিয়ে ফেলেছি। আমি যখন ফজরের পর শুনতে পাই, আমি প্রতিদিন আজকে সকালবেলা উঠি, কারণ আমার মেয়েকে কলেজে নিয়ে যেতে হয়। আমার 40 নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, আমি 40 নং ওয়ার্ড বিএনপি সাধারণ, আমার 40 নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি। আজকে আমাদের প্রিয় নেত্রী, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ভোর 6টার সময় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হাজার হাজার বছর এই বাংলার মানুষের বুকে অন্তরে উনি বসবাস করবেন, থাকবেন। উনি একজন সাধারণ গৃহবধূ থেকে আজকে উনি দেশ নেত্রীতে পরিণত হয়েছেন, আপসী নেত্রী হিসাবে পরিণত হয়েছেন। তিনি কখনো অন্যায়ের সাথে কখনো আপোষ করেন নাই। আমার মনে হয় না যে আরো এরকম 2-1 যুগ, আরো 2-4-5 বছরও এই শেখ খালেদা জিয়ার মতন নেত্রী বাংলাদেশে আসবে কিনা সন্দেহ আছে, আল্লাহ পাঠাবে কিনা সন্দেহ আছে। আল্লাহ ওনাকে, আমরা দোয়া করি আমাদের গ্রামের জন্য, ওনার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করবেন, এবং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্তরে তিনি কিছু বড় মতন নাই। ঠিক আছে, আপনারা সবাই দেশবাসীর কাছে, সকলের কাছে, সারা বিশ্বের মানুষের কাছে দোয়া চাই ওনার জন্য। আল্লাহ ওনাকে যেন ব্যস্ত নসিব করেন এবং ওনার সমস্ত দোষ ত্রুটি ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইতিমধ্যে আপনারা অনেকেই শুনেছেন যে কিংবদন্তির প্রয়াণ ঘটেছে। খালেদা জিয়া পরলোকে। তার বয়স হয়েছিল 80 বছর। তবে তিনি সময় মতো যদি চিকিৎসা পেতেন, খুনি দুর্ধর্ষ ফ্যাসিস্ট ডিক্টেটর শেখ হাসিনা যদি তার সঙ্গে মানবেতর ব্যবহার না করত, তাহলে হয়তোবা খালেদা জিয়া আরো কিছুদিন আমাদের সঙ্গে থাকতেন। খালেদা জিয়ার প্রয়াণ একটা যুগের সমাপ্তি ঘোষণা করল। একটা আমাদের জন্য দুঃখের ব্যাপার, পরিতাপের ব্যাপার, সাথে একটা আনন্দের বিষয়ও বটে। আমাদের রাজনীতিতে যেটা বিরল, যে মার্জিত রুচি সম্পন্ন লোকেরা দেশের প্রধানমন্ত্রী হবে, নেতৃত্বে যাবে, তারা সৎভাবে সরকার চালাবেন, তাদের ভিতরে দেশপ্রেম থাকবে, সাহস থাকবে, দৃঢ়তা থাকবে, মানবতা থাকবে, মানুষের প্রতি মায়া মমতা থাকবে, এবং দেশকে গড়ে তোলার জন্য যে কোনো ত্যাগ করতে যারা প্রস্তুত, সে ধরনের ব্যক্তিত্বের খুবই অভাব। আমরা পেয়েছিলাম শহীদ জিয়াউর রহমানকে এবং তার স্ত্রী, যিনি বিধবা গৃহবধূ হিসেবে রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন এবং নিজ গুণে, নিজ মহিমায় তিনি তার পরে যারা যারা বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল তাদের সবাইকে একেবারে বামন বানিয়ে তিনি একটা বিশাল মহিরহের মতো বাংলাদেশের ইতিহাসে ছিলেন এবং থাকবেন। তাকে বাংলাদেশ স্মরণ করবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে এবং মনে রাখবে, চিরদিন মনে রাখবে। তিনি শুধু বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন বিরল
গুণে গুণান্বিতা একজন মহামানবী। তার প্রশংসা করে প্রশস্তি করে আমরা শেষ করতে পারবো না। আমি বাগাড়ম্বর পছন্দ করি না, বাড়িয়ে কথা বলি না, তবে এমন একজন মহিলা যিনি কারো প্রতি আক্রোশ নিয়ে কোনো কাজ করেননি, তার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ ছিল না, যাকে ইংরেজিতে বলা যায় ডিসেন্ট হিউম্যান বিং, একজন ভদ্র মার্জিত মহামতি ছিলেন তিনি। এবং তার প্রয়াণে বাংলাদেশ একজন দেশপ্রেমিক যিনি আরো অনেক কিছু দিতে পারবে দেশকে, সেরকম একজন ব্যক্তিত্বকে হারালো। তিনি শুধু জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে আমরা তাকে স্মরণ করব না, যদিও স্ত্রী হিসাবে তিনি যে ভূমিকা পালন করেছেন, জিয়াউর রহমানকে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং কোনোদিন স্বৈরাচারী শাসকদের সঙ্গে কম্প্রোমাইজ করেননি, আপোষ করেননি। এরশাদের সঙ্গেও করেননি, হাসিনার সঙ্গেও করেননি। হাসিনা তাকে যে পরিমাণ নিপীড়ন, অত্যাচার এবং অপমান করেছে, যে অশ্রাব্য ভাষায় টেলিভিশনের পর্দায় গালাগাল করেছে খুনি হাসিনা নরকে যাওয়ার আগ পর্যন্ত এখন দিল্লিতে থাকছে নরেন্দ্র মোদীর কৃপায়। খালেদা জিয়াকে কারো কৃপায় থাকতে হয়নি। তিনি 1/11-এর সময় দেশ ছেড়ে যাননি, হাসিনা পালিয়েছিল। তিনি 1986 সালে হাসিনার পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেননি। শেখ হাসিনা তার আওয়ামী লীগ করেছিল, আর বেঈমান মুনাফিক জামাতে ইসলামী এরশাদকে লেজিটিমাইজ করার জন্য, বৈধতা দেওয়ার জন্য নির্বাচন করেছিল। তাই খালেদাকে সবাই বলতো আপোষহীন নেত্রী। শুধু আপোষহীন নন, তিনি সাহসী, দেশপ্রেমিক, সৎ, এবং যেটা ইন্দিরা গান্ধীর সম্বন্ধে অনেকে প্রচলিত ছিল, যদিও একটা সেক্সিস্ট কথাটা, পুরুষতান্ত্রিক। ইন্দিরা গান্ধী ওয়াজ দ্য অনলি ম্যান ইন হার ক্যাবিনেট। যারা এই কথা বলতেন তারা এটাই বোঝাতে চাইতেন যে ইন্দিরা গান্ধী সাহসে, সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে, সততায়, তার যে পুরুষ কলিগ যারা ছিলেন তার সরকারে, তাদের সবার উপরে ছিলেন তিনি। মানে পুরুষ বলতে যে গুণ বুঝায়, সাহস বুঝায়, সেই সাহস আমরা খালেদা জিয়ার ভিতরে দেখেছি। আমি কোনো সেক্সিস্ট ল্যাঙ্গুয়েজে এটা বলছি না। এই সাহস এবং তার মাহাত্ম্য, তার মার্জিত রুচি, নম্রভাবে কথা বলা, ভদ্রভাবে কথা বলা, এটাই তাকে মানে চিরস্মরণীয় করে রাখবে। তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল, শত্রু বলতে পারি আমরা, শেখ হাসিনা, তার নিকৃষ্টতার জন্যই কিন্তু আমরা খালেদা জিয়াকে এত বড় করে দেখতে পাচ্ছি, তা না। হাসিনা তো নিকৃষ্ট একটা জঙ্গলি জানোয়ার ছিল, আছে, বেঁচে আছে এখনো। তার পাশে আমি খালেদাকে নিয়ে তুলনা করছি না। হাসিনার পাশে তো একটা যে কোনো গরু ছাগল, একটা সাধারণ মানুষকে দাঁড় করালেও তাকে ফেরেশতা মনে হবে। খালেদার পাশে দাঁড়ানোর, খালেদার পায়ের কাছে বসার মতো যোগ্যতা হাসিনা বা তার দলের, তার সরকারের কারো ছিল না, এখনো নেই। সুতরাং আমি হাসিনার সঙ্গে তার তুলনা করছি না। নিজ গুণে তিনি একটা আভিজাত্য তুলে ধরেছিলেন, বুদ্ধিমতী, মমতাময়ী, সৎ, সাহসী, লায়ন হার্টেড, সিংহের মতো, দেশপ্রেমিক, এবং মানে এত মার্জিত রুচি সম্পন্ন, এত ভদ্রভাবে কথা বলা, এত সভ্যভাবে মানুষের সঙ্গে ব্যবহার করা। তাকে কিন্তু তার নিজের দলেরও কিছু মানুষজন যারা সুবিধাবাদী, তারা তাকে ব্যবহার করেছে, তার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাকে বিপদে ফেলে তারা চলে গিয়েছে। মনে আছে হাসিনা 2014 সালে বালু ভর্তি ট্রাক এনে তার বাইরে যাওয়ার, মিটিংয়ে যাওয়ার রাস্তা বন্ধ করেছিল, তখন তার দলের কিছু কুলাঙ্গার তার পাশে এসে দাঁড়ায়নি। খালেদার বিরুদ্ধে যখন হাসিনা মিথ্যা মামলা দিল, তখন আমার জানা মতে 1 বা 2 বিএনপি সেন্ট্রাল কমিটির মেম্বার খালেদাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি মামলায় হাজিরা দেবেন না, কোর্টে যাবেন না। কিন্তু কুখ্যাত মওদুদ আহমদের প্রভাবে খালেদা জিয়াকে কোর্টে যেতে হলো এবং জেলে যেতে হলো। জেলে যাওয়ার পরে ওই সুবিধাবাদী নেতারা বলল, আমরা 2 মাসের ভিতরেই আপনাকে বের করে নিয়ে আসবো। খালেদা জিয়া কয়েক বছর জেলে ছিলেন, তার পরিচারিকা তার সঙ্গে ছিলেন, আর কেউ নন। শেখ হাসিনাকে আমরা বলতে শুনেছি সেন্ট্রাল জেলে, ঢাকা সেন্ট্রাল জেলে তিনিই একমাত্র কয়েদি বলে সে একটা পৈশাচিক আনন্দ বোধ করত। খালেদার বিরুদ্ধে কুৎসিত, জঘন্যতম কুৎসিত কথাগুলো উচ্চারণ করত শেখ হাসিনা। তাকে তো আমি মানুষের কাতারে ধরি না, পিশাচদের ভিতরে, শয়তানের ভিতরে, নিকৃষ্ট শয়তানের ভিতরে যদি সবচাইতে খারাপ যে হয়, সে হবে শেখ হাসিনা। এর চাইতে খারাপ কোনো শয়তানও হতে পারে না। সুতরাং ওই শয়তানের পাশে আমরা খালেদাকে দাঁড় করাতে চাই না। ওই শয়তান তো একটা খবিস। এমন কোনো খারাপ গালি নাই যেটা হাসিনা সম্পর্কে দেয়া যায় না। তো হাসিনা ইচ্ছা করেই তাকে জেলখানায় রেখেছে,
তার চিকিৎসা দেয়নি, হয়তোবা তাকে স্লো পয়জনিংও করেছে, যে জন্য তিনি এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন। এবং ওনার লিভার যখন আক্রান্ত হলো, হাসিনা প্রকাশ্যে টেলিভিশনের ক্যামেরায় দেখলাম বলছে লিভার কাদের খারাপ হয়, যারা মদ খায়, সেটা বোঝাতে যাচ্ছে। এবং খালেদা তার বাড়ি থেকে বের করে দেওয়া হলো এবং নির্মম ভাবে। এবং সেনা অফিসারদের কিছু জেনারেল এবং কিছু সিনিয়র অফিসাররা সেখানে খালেদা জিয়াকে বের করে দেওয়ার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করে। তাদের এখনো তারা মুক্ত বিহঙ্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তার বাড়ি থেকে মদের বোতল বের করা হলো, পর্নোগ্রাফি বের করা হলো। এই যে কার্যকলাপ, জঘন্য কাজ হাসিনা এবং বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, ব্যুরোক্রেসি এবং রাজনীতিবিদরা মিলে খালেদার বিরুদ্ধে কাজ করেছে। খালেদা মানে বাংলাদেশের স্বাধীনতা, খালেদা মানে বিএনপির নেত্রী, বিএনপি মানে জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা ভারতের বা কোনো পরাশক্তির পরাধীনতা মেনে নেবে না, নেয় না। বাংলাদেশকে একটা করদ রাজ্য বানানোর যারা বিরোধী শক্তি, সেই শক্তির নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া। যখন দলের অন্যেরা নেতৃত্ব দিতে ব্যর্থ হলো, তখন খালেদা এগিয়ে এসেছিলেন। আমি মনে করি, বিশ্বাস করি, খালেদাকে সময় মতো ভালো চিকিৎসা দিলে তিনি হয়তো আরো 5-10 বছর আমাদের মাঝে থাকতেন। যাই হোক, খালেদা মারা যাওয়ার আগে হয়তো তার মনোবাসনা ছিল যে ছেলের সঙ্গে একবার শেষ দেখা হবে। আল্লাহ তার দোয়া কবুল করেছেন এবং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ, তার বিচক্ষণতা সম্পর্কে আমার সন্দেহ নেই। তার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করে আমি যেটা জেনেছি, তারেক রহমান এখন খালেদা জিয়ার পদে অধিষ্ঠিত হবেন বলে আমার বিশ্বাস। দলের চেয়ারম্যান হবেন এবং তিনি দেশকে নেতৃত্ব দিয়ে, সুদৃঢ় নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে। খালেদা জিয়ার যে গুণ, সে গুণ বলে শেষ করা যাবে না। আমি এখানে তার স্থাপকতা, তার গুণ কীর্তনে আসিনি। বাংলাদেশ একজন নেত্রী হারালো, কিন্তু আমি মনে করি তার মৃত্যুতে জাতি অনুপ্রাণিত হবে। দেখবেন যেদিন ওনারা জানাজা হয়, সেখানে কত কত মিলিয়ন মানুষ সেখানে হাজির হয় তাদের শেষ শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করতে। আমি আমার বক্তব্য শেষ করছি। আমি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে ভালো জায়গায় রাখবেন বলে আমি বিশ্বাস করি। তিনি মানুষের মঙ্গলের জন্য যা করেছেন, ছাত্রীদের জন্য, মানে প্রাইমারি থেকে শুরু করে 12 ক্লাস পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত টিউশন ফি মাফ করে দিয়েছেন। খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের সময় আমরা দেখলাম স্কুলে ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ করা হলো। খালেদার সময় গার্মেন্টস ফ্যাক্টরিজগুলোর সংখ্যা বৃদ্ধি পেল, ফরেন ইনভেস্টমেন্ট বাড়ল এবং তিনি দেশকে, ভারতের মানে ভ্রুকুটিকে তিনি তোয়াক্কা না করে, মানে স্বাধীন চিত্তে মাথা উঁচু করে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করেছেন। তিনি ভারতের সঙ্গেও কম্প্রোমাইজ করেননি। হাসিনার সঙ্গে তো প্রশ্নই ওঠে না। তার আত্মসম্মান বোধ, যেটা এখন খুব বিরল, এটা বাংলাদেশিদের আরো বহু বছর অনুপ্রাণিত করবে। মানুষ হিসাবে, রাজনীতিবিদ হিসাবে এই যে আত্মসম্মান বোধটা সবচেয়ে বড় ব্যাপার। আজ এই দলে, কাল ওই দলে, এখান থেকে টাকা চুরি করা, ওখান থেকে টাকা চুরি করা, হাসিনা যেটা করেছে সেটা খালেদা জিয়া তার ধারে পাশেও যাননি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবার বর্গের প্রতি আমার সহানুভূতি জানাই এবং আমি আশা করি বাংলাদেশ এই শোককে শক্তিতে পরিণত করে একটা সোনার বাংলা তৈরি করবে, সোনার বাংলাদেশ তৈরি করবে, যেটা জিয়াউর রহমানের স্বপ্ন এবং আমার আপনার স্বপ্নের সঙ্গে মিলে যাবে। যেই দেশ হবে একটা স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী দেশ, যে দেশ ভারতের বা কোনো শত্রু রাষ্ট্রের তোয়াক্কা করবে না, স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। এই যে খারাপ শরীর নিয়ে, স্বাস্থ্য খারাপ নিয়ে তিনি যে সোজাভাবে দাঁড়িয়ে থেকেছেন, কথা বলেছেন চোখে চোখ রেখে, এটাই যেন বাংলাদেশের একটা আদর্শ হয়ে থাকে। আমি আপনাদের সবাইকে, সারা শোক সন্তপ্ত সারা দেশবাসীকে আমার তরফ থেকে আমার শোক জানাচ্ছি, আমার সহানুভূতি জানাচ্ছি তার পরিবার বর্গের প্রতি, তার দলের প্রতি এবং দেশবাসীর প্রতি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার উত্থান 1983 সালে তার স্বামী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে, যখন বিএনপি বিপর্যস্ত অবস্থায়, তখন তিনি দলের হাল ধরেছিলেন। রাজনীতিতে আসার আগ পর্যন্ত খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধূ, কিন্তু গৃহবধূ থেকে রাজনীতিতে নেমে মাত্র 10 বছরের মধ্যেই বিএনপিকে ক্ষমতায় নিতে পেরেছিলেন তিনি। হয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার পুরো নাম খালেদা খানম।
তার পরিবারে তার ডাকনাম ছিল পুতুল। বিয়ের পরই তার স্বামীর নামের সাথে মিলিয়ে খালেদা জিয়া নাম নিয়েছিলেন বলে তার বোন সেলিমা ইসলাম জানিয়েছিলেন। বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী খালেদা জিয়ার জন্ম 1946 সালের 15ই অগস্ট তৎকালীন অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে। তাদের আদি ভিটা ছিল ফেনী জেলার ফুলগাজী উপজেলায়, তবে তারা স্থায়ীভাবে বসবাস করেছেন দিনাজপুর শহরের মুদিপাড়া এলাকায়। তার জন্ম তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি ও বিতর্ক আছে। পারিবারিকভাবে জানানো তথ্য অনুযায়ী তার জন্ম 15ই অগস্ট 1946 সালে, কিন্তু 1991 সালে প্রকাশিত জন্ম বৃত্তান্ত অনুযায়ী তার জন্ম 1945 সালের 19শে অগস্ট। সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদা জিয়ার বিয়ে হয় 1960 সালে। সে সময় থেকে 1981 দীর্ঘ 21 বছর খালেদা জিয়া ছিলেন মূলত একজন গৃহবধূ। 1981 সালের 30শে মে ব্যর্থ এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হওয়ার 7 মাসের মাথায় দলটির নেতাকর্মীদের অনুরোধে বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। 1983 সালে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আর 1984 সালে পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সেই সময় রাষ্ট্র ক্ষমতায় জেনারেল এরশাদ। ক্ষমতাচ্যুত বিএনপি তখন অভ্যন্তরীণ কোন্দল এবং বিভিন্ন স্তরের নেতাদের দলত্যাগে চরমভাবে বিপর্যস্ত। এমন একটি কঠিন সময়ে এরশাদ সরকারের বিরুদ্ধে 9 বছরের আন্দোলনের মধ্য দিয়েই তিনি রাজনীতিতে নিজের এবং দলের একটা শক্তিশালী অবস্থান তৈরি করেন। 80-র দশকে এরশাদ সরকার বিরোধী আন্দোলনে খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন 3 বার। 1986 সালে এরশাদ সরকারের অধীনে সংসদ নির্বাচনে অংশ না নিয়ে আন্দোলন অব্যাহত রাখায় খালেদা জিয়ার পরিচিতি তৈরি হয় আপসহীন নেত্রী হিসেবে। 1990 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনে জেনারেল এরশাদের পতন ঘটে। 1991 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হয় তাতে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিএনপি। খালেদা জিয়া গড়েন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস। নির্বাচনে খালেদা জিয়া 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনই নির্বাচিত হয়েছিলেন। একই বছরে সংসদে সব দলের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হয় বাংলাদেশে। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির এই প্রথম সরকারের শেষ দিকে সাধারণ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিল আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল। সেই আন্দোলনের মুখে 1996 সালের 15ই ফেব্রুয়ারি একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে এই সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে নির্বাচন পরিচালনার জন্য সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন খালেদা জিয়া। এরপর 1996 সালের নির্বাচনে তার দল পরাজিত হলে তিনি সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসেছিলেন। 5 বছর পরের সংসদ নির্বাচনে লড়াইয়ের জন্য জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে তিনি নির্বাচনী জোট করেন, যা নিয়ে পরবর্তীতে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। তবে সেই নির্বাচনে 2/3 আসনে জয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া। সব মিলিয়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন 3 বার। 2007 সালে 111 নামে পরিচিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে অন্য অনেক রাজনৈতিক দল ও নেতার মতোই খালেদা জিয়া ও তার দল বিএনপিও ব্যাপক চাপের মুখে পড়ে। সে সময় খালেদা জিয়া কারাগারে ছিলেন 1 বছরেরও বেশি সময়। 2008 সালের নির্বাচনে পরাজয়ের পর থেকে টানা 1 যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে ছিলেন খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকার 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলে খালেদা জিয়া বিএনপি সহ তাদের জোটের নেতৃত্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে নেমেছিলেন। তাতে সফলতা আসেনি। তখন 2014 সালে নির্বাচন বর্জন করার পর সেই সংসদে বিএনপির প্রতিনিধিত্ব ছিল না। এরপর দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে তাকে জেলেও যেতে হয়। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি দোষী সাব্যস্ত হন। তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে 2 বছরের বেশি সময় জেলে থাকার পর অসুস্থতার কারণে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে বিভিন্ন শর্তে মুক্তি পেয়েছিলেন তিনি। শর্তগুলো ছিল এই সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। পরবর্তীকালে কয়েক দফায় তার সেই মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়। এরপর খালেদা জিয়া দৃশ্যমান কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। গুলশানের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঢাকায় নিজের বাসায় থাকা অবস্থাতেই 2021 সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন তিনি। তখনও শ্বাসকষ্টে ভোগার কারণে তাকে করোনারি কেয়ার ইউনিটে থেকে চিকিৎসা নিতে হয়েছিল। এক পর্যায়ে চিকিৎসকরা জানান তিনি লিভার সিরোসিসে ভুগছেন। এছাড়া তার ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি ও হৃদরোগের জটিল সমস্যা ছিল। বিদেশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার পরিবারের সদস্যরা একাধিকবার আবেদন করলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আইনগত কারণে এক্ষেত্রে সরকারের কিছু করার নেই। পরে 2024 সালের জুনে তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়। গত বছরের 5ই অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য তিনি লন্ডন গিয়েছিলেন। লন্ডনে 4 মাস থেকে দেশে ফেরার পরেও খালেদা জিয়াকে কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তিনি গুলশানের বাসাতেই অবস্থান করছিলেন।
এই সময় তাকে সীমিত পরিসরে দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাষ্ট্রীয় ও কূটনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে। সবশেষ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়ে গাড়িতে উঠেই অস্বস্তি বোধ করছিলেন তিনি। পরে শ্বাসকষ্ট হলে 22শে নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। বিশ্লেষকরা মনে করেন 90-এর দশক থেকে দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতি মূলত খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে ঘিরে আবর্তিত হয়েছে। বয়স ও অসুস্থতার কারণে খালেদা জিয়া দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকলেও 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্দোলনের ভূমিকা নিয়ে মতপার্থক্য দেখা গেলেও খালেদা জিয়াকে আন্দোলনে যুক্ত সব পক্ষই সম্মানের চোখে দেখেছে। দলের ভেতরে বিএনপি তাকে রাজনৈতিক অভিভাবক হিসেবেই সামনে এনেছে সবসময়। সবশেষ নভেম্বরের শুরুতে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের মনোনয়ন ঘোষণা করা হয়, খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়। সেই সময় নির্বাচনে 3টি আসনে খালেদা জিয়ার প্রার্থিতার কথাও জানিয়েছিল তার দল বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার উত্থান 1983 সালে তার স্বামী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে যখন বিএনপি বিপর্যস্ত অবস্থায়, তখন তিনি দলের হাল ধরেছিলেন। রাজনীতিতে আসার আগ পর্যন্ত খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধূ, কিন্তু গৃহবধূ থেকে রাজনীতিতে নেমে মাত্র 10 বছরের মধ্যেই বিএনপিকে ক্ষমতায় নিতে পেরেছিলেন তিনি। হয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার পুরো নাম খালেদা খানম। তার পরিবারে তার ডাকনাম ছিল পুতুল। বিয়ের পরই তার স্বামীর নামের সাথে মিলিয়ে খালেদা জিয়া নাম নিয়েছিলেন বলে তার বোন সেলিমা ইসলাম জানিয়েছিলেন। বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী খালেদা জিয়ার জন্ম 1946 সালের 15ই আগস্ট তৎকালীন অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে। তাদের আদি ভিটা ছিল ফেনী জেলার ফুলগাজী উপজেলায়, তবে তারা স্থায়ীভাবে বসবাস করেছেন দিনাজপুর শহরের মুদিপাড়া এলাকায়। তার জন্ম তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি ও বিতর্ক আছে। পারিবারিকভাবে জানানো তথ্য অনুযায়ী তার জন্ম 15ই আগস্ট 1946 সালে, কিন্তু 1991 সালে প্রকাশিত জন্ম বৃত্তান্ত অনুযায়ী তার জন্ম 1945 সালের 19শে আগস্ট। সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদা জিয়ার বিয়ে হয় 1960 সালে। সে সময় থেকে 1981 দীর্ঘ 21 বছর খালেদা জিয়া ছিলেন মূলত একজন গৃহবধূ। 1981 সালের 30শে মে ব্যর্থ এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হওয়ার 7 মাসের মাথায় দলটির নেতাকর্মীদের অনুরোধে বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। 1983 সালে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আর 1984 সালে পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সেই সময় রাষ্ট্র ক্ষমতায় জেনারেল এরশাদ। ক্ষমতাচ্যুত বিএনপি তখন অভ্যন্তরীণ কোন্দল এবং বিভিন্ন স্তরের নেতাদের দলত্যাগে চরমভাবে বিপর্যস্ত। এমন একটি কঠিন সময়ে এরশাদ সরকারের বিরুদ্ধে 9 বছরের আন্দোলনের মধ্য দিয়েই তিনি রাজনীতিতে নিজের এবং দলের একটা শক্তিশালী অবস্থান তৈরি করেন। 80-র দশকে এরশাদ সরকার বিরোধী আন্দোলনে খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন 3 বার। 1986 সালে এরশাদ সরকারের অধীনে সংসদ নির্বাচনে অংশ না নিয়ে আন্দোলন অব্যাহত রাখায় খালেদা জিয়ার পরিচিতি তৈরি হয় আপসহীন নেত্রী হিসেবে। 1990 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনে জেনারেল এরশাদের পতন ঘটে। 1991 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হয় তাতে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিএনপি। খালেদা জিয়া গড়েন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস। নির্বাচনে খালেদা জিয়া 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনেই নির্বাচিত হয়েছিলেন। একই বছরে সংসদে সব দলের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হয় বাংলাদেশে। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির এই প্রথম সরকারের শেষ দিকে সাধারণ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিল আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল। সেই আন্দোলনের মুখে 1996 সালের 15ই ফেব্রুয়ারি একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে এই সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে নির্বাচন পরিচালনার জন্য সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন খালেদা জিয়া। এরপর 1996 সালের নির্বাচনে তার দল পরাজিত হলে তিনি সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসেছিলেন। 5 বছর পরের সংসদ নির্বাচনে লড়াইয়ের জন্য জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে তিনি নির্বাচনী জোট করেন, যা নিয়ে পরবর্তীতে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। তবে সেই নির্বাচনে 2/3 আসনে জয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া। সব মিলিয়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন 3 বার। 2007 সালে 111 নামে পরিচিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে অন্য অনেক রাজনৈতিক দল ও নেতার মতোই খালেদা জিয়া ও তার দল বিএনপিও ব্যাপক চাপের মুখে পড়ে। সে সময় খালেদা জিয়া কারাগারে ছিলেন 1 বছরেরও বেশি সময়। 2008 সালে নির্বাচনে পরাজয়ের পর থেকে টানা 1 যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে ছিলেন খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকার 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলে খালেদা জিয়া বিএনপি সহ তাদের জোটের নেতৃত্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে নেমেছিলেন। তাতে সফলতা আসেনি। তখন 2014 সালে নির্বাচন বর্জন করার পর সেই সংসদে বিএনপির প্রতিনিধিত্ব ছিল না। এরপর দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে তাকে জেলেও যেতে হয়। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি দোষী সাব্যস্ত হন।
তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে 2 বছরের বেশি সময় জেলে থাকার পর অসুস্থতার কারণে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে বিভিন্ন শর্তে মুক্তি পেয়েছিলেন তিনি। শর্তগুলো ছিল এই সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। পরবর্তীকালে কয়েক দফায় তার সেই মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়। এরপর খালেদা জিয়া দৃশ্যমান কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। গুলশানের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঢাকায় নিজের বাসায় থাকা অবস্থাতেই 2021 সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন তিনি। তখনও শ্বাসকষ্টে ভোগার কারণে তাকে করোনারি কেয়ার ইউনিটে থেকে চিকিৎসা নিতে হয়েছিল। এক পর্যায়ে চিকিৎসকরা জানান তিনি লিভার সিরোসিসে ভুগছেন। এছাড়া তার ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি ও হৃদরোগের জটিল সমস্যা ছিল। বিদেশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার পরিবারের সদস্যরা একাধিকবার আবেদন করলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আইনগত কারণে এক্ষেত্রে সরকারের কিছু করার নেই। পরে 2024 সালের জুনে তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়। গত বছরের 5ই অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য তিনি লন্ডন গিয়েছিলেন। লন্ডনে 4 মাস থেকে দেশে ফেরার পরেও খালেদা জিয়াকে কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তিনি গুলশানের বাসাতেই অবস্থান করছিলেন। এই সময় তাকে সীমিত পরিসরে দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাষ্ট্রীয় ও কূটনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে। সবশেষ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়ে গাড়িতে উঠেই অস্বস্তি বোধ করছিলেন তিনি। পরে শ্বাসকষ্ট হলে 22শে নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। বিশ্লেষকরা মনে করেন 90-এর দশক থেকে দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতি মূলত খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে ঘিরে আবর্তিত হয়েছে। বয়স ও অসুস্থতার কারণে খালেদা জিয়া দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকলেও 5ই অগাস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্দোলনের ভূমিকা নিয়ে মতপার্থক্য দেখা গেলেও খালেদা জিয়াকে আন্দোলনে যুক্ত সব পক্ষই সম্মানের চোখে দেখেছে। দলের ভেতরে বিএনপি তাকে রাজনৈতিক অভিভাবক হিসেবেই সামনে এনেছে সবসময়। সবশেষ নভেম্বরের শুরুতে যখন 13শ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের মনোনয়ন ঘোষণা করা হয়, খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় সেই সময়। নির্বাচনে 3টি আসনে খালেদা জিয়ার প্রার্থিতার কথাও জানিয়েছিল তার দল বিএনপি। জনগণ এটাই বাস্তব সত্যি যে হাদি হত্যার বিচার কেন চাইতে হবে? বিচার এটা তো একটা ন্যূনতম দাবি। সেই দেশের নাগরিক, এই দেশে হত্যা হয়েছে, বিচার কেন চাইতে আমার বুঝে আসে না। যদি 4 দফা না মানা হয় এর পরিস্থিতি যে কোন পর্যায়ে যাবে আমি নিজেও জানি না। এটা দ্বিতীয় জুলাই তৈরি হবে। এখানে হাদি হত্যার বিচার ধর্ম বর্ণ নির্বিশেষে এটা মানুষের প্রাণের দাবি, আমাদের সবার দাবি। আপনারা দেখেন কত জনপ্রিয় একজন লোক ছিল যে তার কবরের পাশে এমন একটা মুহূর্ত, এমন একটা সময় নাই যে সময় মানুষ তার জন্য দোয়া করে না, মানুষ তার জন্য আপনার কাঁদে না। সরকার কিন্তু অতি সহজে কোনো কিছু মেনে নেয় না। যখন আমরা সকলে একসাথে হয়ে একসাথে বল প্রয়োগ করি, কথার মধ্যে থেমে না থাকে, আমরা যখন অগ্রসর হই তখন কিন্তু সরকার সেটা মানতে বাধ্য হয়। সরকার সহজে মেনে নেবে না, আমরা মানতে বাধ্য করবো। উসমান হাদি ভাই, তাকে মারার জন্য অনেকগুলো মানুষের প্ল্যান এখানে রয়েছে। একটা নির্দিষ্ট কাউকে দোষারোপ করলে এখানে হচ্ছে না। যেহেতু অনেকগুলো মানুষ আছে এবং তারা শক্তিশালী, সেহেতু আমি বলবো যে মূল আসামিকে জীবিত অবস্থায় ধরে আনাটা মনে হয় কঠিন, কিন্তু আমরা চাইবো অবশ্যই তাকে যেন জীবিত এই দেশে আমরা হাজির করতে পারি। হাদি ভাই সবসময় একটা কথা বলতো যে আমরা ভারতের দালালি করতে চাই না, আমরা বাংলাদেশের দালাল হতে চাই। আমরা ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। ভারত সবসময় আমাদেরকে ক্ষতি করছে, এখনো ক্ষতি করার চেষ্টা করে সবসময়। আমরা হাদির হত্যার সুন্দর বিচার চাই। আমরা কোনো নাটক দেখতে চাই না। আসামি ধরবেন, গুলি করে মেরে নিয়ে আসবেন যে সে তো মারাই গেছে ভাই, তাকে আমরা জীবিত দেখতে চাই, কোনো নাটক দেখতে চাই না। তার কাছে জীবিত আনলেই আমরা তার সত্য প্রমাণ পাবো আসলে